প্রেমের লালন ছোঁয়া। পর্ব ৮। লেখিকা অনামিকা তাহসিন রোজা। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। চারদিক নিস্তব্ধ, মাঝে মাঝে ঝিঝি পোকার দল একসঙ্গে ডাক ছেড়ে উঠছে, যেন এই নীরবতার সুরভঙ্গে তারাই একমাত্র সাহসী। আকাশের চাঁদ বেশ উজ্জ্বল আলোয় ভেসে যাচ্ছে পুরো উঠোন আর পুকুরপাড়ের শ্যামল পরিবেশ। হালকা বাতাস বইছে, তার ছোঁয়ায় শৈলীর খোলা চুল খানিকটা এলোমেলো হয়ে উঠছে। পুকুরের জলে চাঁদের প্রতিবিম্ব ভেসে উঠেছে ঢেউয়ের ছোঁয়ায়, সেটা বারবার ভেঙে যাচ্ছে, আবার গঠিত হচ্ছে। পুকুরপাড়ের নারকেল আর কাঁঠাল গাছগুলো ছায়ার মতো দাঁড়িয়ে আছে, তাদের পাতার ফাঁক গলে চাঁদের আলো মাটিতে ঝরছে, যেন মৃদু রূপলি আলোয় মোড়া এক জাদুকরী রাত। শৈলী ধীরে ধীরে এসে দাঁড়ালো পুকুরপাড়ে। চারদিকে তাকিয়ে দেখল নিশানের কোনো চিহ্ন নেই। কি আশ্চর্য, লোকটা তাকে ডেকে উধাও হলো কেন? সে কি আসবে, নাকি আবার দেরি হয়েছে বলে চলে গেল? একটু ইতস্তত করেই পুকুরপাড়ের একটা কাঁঠাল গাছের পাশে গিয়ে দাঁড়ালো শৈলী। নিজের দুই হাত গুটিয়ে গাছের মোটা কাণ্ডে হেলান দিয়ে চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য। বাতাসের ছোঁয়া শৈলীর মনে এক অদ্ভুত অনুভূতি এনে দিল। অপেক্ষা। গভীর রাতের নীরবতা আর অচেনা এক আবেগ মিশে গিয়ে যেন সময় থমকে গেছে এই জায়গায়। চুপচাপ দাঁড়িয়ে নিজের চোখ পুকুরের পানির দিকে নিবন্ধ করল শৈলী। কালচে সবুজ পানিতে চাঁদের আলো পড়ে মোহময় এক আভা ছড়িয়ে দিয়েছে। হালকা বাতাসে পুকুরের উপর তৈরি হওয়া ছোট ছোট ঢেউ যেন আলোকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। পাশের শাপলা ফুলের কয়েকটি পাতা ভেসে আছে জলে, তার গায়ে লেগে থাকা শিশির বিন্দুগুলো এক একটা ছোট মুক্তোর মতো ঝলমল করছে চাঁদের আলোর ছোঁয়ায়। পাড়ের কাছে বসে থাকা কিছু নাম না জানা পাখি ডানা ঝাপটিয়ে উড়ে গেল দূরে, আর সেই মুহূর্তে যেন রাতের নীরবতা আরো গভীর হলো। শৈলী মুগ্ধ চোখে তাকিয়ে রইল। কি অপূর্ব রাতের এই সৌন্দর্য, যেন নিশানের জন্যই অপেক্ষা করে আছে। তার নিজের মনে হলো আজকের রাতটাই কেমন যেন অন্যরকম। যখন নীরবে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে উঠল, শৈলী গভীর আবেগে গুনগুন করে গাইতে শুরু করল। কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। গানের প্রতিটি শব্দ যেন বাতাসে মিশে গিয়ে আরো কোমল হয়ে ফিরে আসছে। এই রাতের নিস্তব্ধতা, বাতাসের মৃদু দোলা, পুকুরের জলের আন্দোলন, সব যেন তার কণ্ঠের সাথে একসঙ্গে সঙ্গীত হয়ে উঠেছে। শৈলী ধীরে ধীরে পুকুরের পাড়ের মাটিতেই বসে পড়ল, পা দুটো ভাঁজ করে হাত দিয়ে জলের ছোট ঢেউ ছুঁয়ে দিল একবার। নিশান কি আসবে? সে কি জানে এখানে কেউ একজন অপেক্ষা করছে? নিশান ধীর পায়ে এগিয়ে আসে, গায়ে একটা মোটা শাল জড়ানো। রাতের হালকা ঠান্ডা হাওয়ায় শালের কোনাগুলো একটু একটু করে দুলছে। শৈলীর এত রাতে ডাকার কারণ এখনো খুঁজে পায়নি সে। বেশ চিন্তিত মনে পুকুরপাড়ে এসে পৌঁছানো মাত্রই নিশানের কানে সমুদ্রের ঢেউয়ের ন্যায় ভেসে আসে শৈলীর সুরেলা কণ্ঠ। ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা, ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি, চিরজন্ম সঙ্গোপনে পুজিব একাকী, কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়, আপনি আজিকে যবে শুধাইছ আসি, কেমনে প্রকাশী কব কত ভালোবাসি। নিশান থমকে দাঁড়ালো। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে শৈলী পুকুরের দিকে মুখ ফিরিয়ে বসে আছে, জলের উপর আলতো করে হাত রেখে ছোট ছোট ঢেউ তুলছে। আলতো করে গুছিয়ে খোপা করা চুলগুলো আলগা হয়ে আছে। নিশানের উপস্থিতি টের পায়নি সে। নিশান নিঃশব্দে দাঁড়িয়ে রইল, একদম নিস্তব্ধ হয়ে। শৈলীর কণ্ঠস্বর তার চারপাশে ঘুরপাক খাচ্ছে, শীতল বাতাসের মতো ছুঁয়ে যাচ্ছে তাকে। তার চেহারায় যে রাগী অভিব্যক্তিটা প্রায়ই দেখা যায়, সেটাও কোথায় যেন মিলিয়ে গেল। রাতের নির্জনতা, পুকুরের শান্ত জল, শৈলীর কণ্ঠের মায়াবী আকর্ষণ, সব মিলিয়ে নিশান যেন নিজেকে হারিয়ে ফেলল কিছুক্ষণের জন্য। শৈলী তখনও গাইছে। সে জানে না তার এই গানের প্রত্যেকটি শব্দ কারো হৃদয় প্রতিধ্বনিত হচ্ছে। নিশান চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য। তারপর আস্তে আস্তে শীতল হাত দুটো শালের ভিতরে গুজে নিয়ে শৈলীর দিকে তাকিয়ে রইল। যেন এই মুহূর্তটার শেষ না হয়, এই গানটা শেষ না হয়, যেন এই রাতটা থেমে থাকে শুধু তাদের জন্য। শৈলীর কণ্ঠ তখনও মৃদু সুরে বয়ে যাচ্ছে রাতের নিস্তব্ধতার মাঝে। পুকুরের জলে চাঁদের প্রতিচ্ছবি কাঁপছে, হালকা বাতাসে গাছের পাতারা মৃদু দুলছে। নিশান কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, মুগ্ধ হয়ে শুনতে লাগলো সেই কণ্ঠস্বর, যা এতক্ষণ শুধু তার কানে নয়, যেন তার হৃদয়ের কোথাও গভীর ছোঁয়া দিয়ে গেছে। কিন্তু হঠাৎই নিজের অবস্থার কথা মনে পড়তেই সে দ্রুত চোখের পলক ফেলল, যেন মোহ ভাঙল তার। এক মুহূর্ত ইতস্তত করল, তারপর শালের ভিতরে রাখা হাত বের করে মুখের কাছে এনে হালকা গলা খাকারি দিল নিশান। শৈলী চমকে উঠল, হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে তড়িৎ গতিতে মাথা ঘুরিয়ে তাকালো। পুকুরের দিকে মুখ ফিরিয়ে বসে থাকায় সে টেরই পায়নি যে এতক্ষণ কেউ তার গান শুনছিল। হাত সরিয়ে দ্রুত পুকুর পাড় থেকে দাঁড়িয়ে গেল সে। চাঁদের ম্লান আলোয় দেখতে পেল নিশান দাঁড়িয়ে আছে, গায়ে শাল জড়ানো, চোখে এক অদ্ভুত গভীরতা। শৈলী কিছু বলতে যাবে, কিন্তু কিছুই মাথায় এলো না। নিশানের মুখেও কোনো কথা নেই। কিছুক্ষণ দুজনের মাঝেই শুধু নীরবতা বাজল।
পুকুরপাড়ের হালকা বাতাস, নিশানের চোখের অদ্ভুত গভীর দৃষ্টি, শৈলীর কপালের ওপর উড়ে আসা কিছু চুলের গোছা, সব মিলিয়ে মুহূর্তটা এক রহস্যময় আবেশ তৈরি করল। নিশানের অদ্ভুত নীরবতা দেখে শৈলী নিজেই ধীর পায়ে এগিয়ে এলো। নিশানের একটু কাছে এসেই দুহাত পেটের কাছে মুষ্টি করে রাখল। নিশান এবার ছোট করে শ্বাস ফেলল। কিছু একটা আড়াল করে একটু ইতস্তত করে বলে উঠল, বল, কি বলবি? ভ্রু কুঁচকে তাকালো শৈলী। সে আবার কি বলবে? ডাগর ডাগর চোখজোড়া বড় করে হতবাক গলাতে বলল, আমি কি বলবো নিশান ভাই? আপনিই তো ডাকলেন। নিশানও অবাক হলো বেশ। সে আবার কখন ডাকল? দুদিকে মাথা নেড়ে সন্দিহান কণ্ঠে বলল, আমি? কই? আমি তো ডাকিনি তোকে। শৈলী এবার পুরোপুরি হতভম্ব। পুকুরপাড়ের হালকা বাতাসে তার ওড়নার আঁচল একটু উড়ে উঠল, কিন্তু সে সেদিকে ভ্রুক্ষেপ করল না। কপাল কুঁচকে ধীরে ধীরে বলল, আপনি ডাকেননি? নিশানও ভ্রু কুঁচকে তাকালো শৈলীর দিকে। পলকহীন সেই গভীর দৃষ্টির মধ্যে আজ যেন একটু ধোঁয়াশা লুকিয়ে আছে। মাথা নাড়িয়ে বলল, না, আমি কেন ডাকব? শৈলী এবার সত্যিই বিভ্রান্ত হয়ে গেল। তাহলে তাহলে সমুদ্র ভাই কেন বলল যে নিশান তাকে ডেকেছে? সমুদ্র ভাই মিথ্যে বলল? কিন্তু কেন? নিশানেরও একই অভিব্যক্তি। শৈলীর মুখে স্পষ্ট বিস্ময় দেখে নিশান এবার খানিক নরম স্বরে বলল, কে বলল তোকে আমি ডেকেছি? শৈলী কিছুক্ষণ চুপ থেকে নিচু গলায় বলল, সমুদ্র ভাইয়া। নিশান যেন এক মুহূর্তে সব বুঝে ফেলল। চোখে স্পষ্ট বিরক্তি ফুটে ওঠে। তো সমুদ্র আর আকাশ তাহলে ইচ্ছে করেই? তার মানে ওরকম করেই শৈলীকে এখানে পাঠিয়েছে? এটা একটা পরিকল্পনা ছিল। নিজের বোকামির উপর নিজেই বিরক্ত হয় নিশান। কিন্তু ব্যাপারটা খোলাসা করার বদলে নিশান শৈলীর মুখের দিকে চুপচাপ তাকিয়ে রইল। হালকা চাঁদের আলোয় মেয়েটার চোখে এক অদ্ভুত অভিমান ফুটে উঠেছে। যেন নিজের উপস্থিতিটাই এখন প্রশ্নবিদ্ধ তার কাছে। কয়েক মুহূর্ত একেবারে নীরব। কেবল জলের উপর বাতাসের মৃদু ঢেউ খেলা করছে। শৈলী এবার খানিক চিন্তা করে বিষয়টা বুঝতে পারল। চোখে মুখে অপরাধীর ন্যায় অভিব্যক্তি ফুটে উঠে তার বেশ ধীর কণ্ঠে বললে, আপনি আসলে ডাকেননি তাই না? শৈলীর কণ্ঠে একরাশ অভিমান। হয়তো এটা মিথ্যা জেনে কষ্ট হচ্ছে। নিশান ধীরে মাথা নেড়ে বলল, না। কিন্তু শৈলী আর কিছু শুনল না। তাহলে আমি যাই বলেই মাথা নিচু করে পেছনে ঘুরে দাঁড়ালো সে, যেন এখান থেকে চলে যাবে। কিন্তু হঠাৎই নিশানের গলা থেকে একটা ভারী সুর ভেসে এলো, কিন্তু যদি ডাকতাম তাহলে কি আসতি? শৈলী থমকে গেল। বুকের ভেতরটা ধক করে উঠল। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো সে। নিশানের চোখে তখন এক অদ্ভুত গভীরতা, যেন এই রাতের চেয়েও বেশি রহস্যময়, পুকুরের জলের চেয়েও বেশি স্থির। শৈলী মাথা নামিয়ে নীরবই রইল। নিশান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, সত্যি সত্যি ডাকলে আসতি? শৈলীর সরল স্বীকারোক্তি। মাথা এলিয়ে নির্দ্বিধায় অকপটে বলে উঠল, আসতাম। নিশান শৈলীর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। রাতের নিস্তব্ধতায় যেন তার ধীর শ্বাস ফেলার শব্দটাও স্পষ্ট শোনা যাচ্ছে। শৈলীর সেই এক শব্দের জবাবে নিশানের চোখে একরাশ অনুভূতি খেলা করল, বিস্ময়, মুগ্ধতা, হয়তো খানিকটা অপরিচিত উষ্ণতা। শৈলী এবার চোখ তুলে তাকালো। নিশানকে এতক্ষণ যতটা দুর্ভেদ্য মনে হচ্ছিল, এখন মনে হচ্ছে তার ভেতরেও যেন কিছু একটা নরম হয়ে এলো। হালকা শীতল বাতাস এসে শৈলীর কপালের চুল উড়িয়ে দিল, আর নিশান নিজের অজান্তেই সেই চুল সরিয়ে দিতে চাইল। তবে হাত বাড়ালো না, শুধু অপলক তাকিয়ে রইল শৈলীর মুখের দিকে। শৈলী একটু অস্বস্তিতে পড়ে চোখ নামিয়ে ফেলল। নিশান এবার গলার স্বর খানিক নিচু করল, গভীর অথচ শান্ত কণ্ঠে বলল, কেন আসতি? শৈলী চমকালো। তার ভেতরে যেন কোথাও একটা ঢেউ খেলল এই প্রশ্নে। সে কি উত্তর জানে? সত্যিই কি জানে কেন আসতো? হয়তো জানে, হয়তো জানে না। কিন্তু নিশানের চোখের দিকে তাকাতেই মনে হলো, এই মানুষটা যদি ডাকত তাহলে সে হয়তো কোনো কারণ ছাড়াই ছুটে আসতো। শৈলী তো আর বলতে পারল না, আপনি ডাকবেন আমি আসব না। এও কি সম্ভব নিশান ভাই? কিন্তু এ কথা না বলে কিছুক্ষণ চুপ থেকে ধীরে বলল, জানি না। নিশান এবার মৃদু হাসল। সেই হাসির মধ্যে কোনো বিদ্রূপ নেই, কেবল এক রহস্যময় নরম ভাব। জানতে হবে না, কারণ আমি ডাকব না। কিন্তু তুই এসেছিস। শৈলী ভ্রু কুঁচকাল। নিশানের কথাগুলো তার বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি তৈরি করল। সে কি তাহলে ভুল করল এখানে এসে? লোকটা বোঝাতে চাইছেটা কি? নিশান এবার আর কিছু বলল না। এক ঝলক শৈলীর মুখের দিকে তাকিয়ে গায়ে জড়ানো শালটা একটু ভালোভাবে গুছিয়ে নিল, তারপর নিঃশব্দে পুকুরপাড়ের ঘাসের ওপর বসে পড়ল। শৈলী কিছুক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে থাকল, তারপর আস্তে আস্তে নিশানের পাশে এসে বসে পড়ল। কথা নেই, প্রশ্ন নেই, কেবল রাতের বাতাস আর মৃদু ঢেউয়ের শব্দ। এবং দুজন মানুষের নিঃশব্দ উপস্থিতি, যার ব্যাখ্যা হয়তো আজ কেউ খুঁজবে না। কাল চলে যাচ্ছি। নিশানের কথায় অবাক না হয়ে পারল না শৈলী। এই লোকটা তো দেখছি সেই তখন থেকেই এক কথা বারবার বলেই যাচ্ছে। এভাবে একটা কথা কখনোই বারবার বলে না নিশান।
শৈলী বাম হাত দিয়ে ছোট ছোট ঘাসগুলো খুঁড়তে খুঁড়তে বলল। এ পর্যন্ত 3বার বললেন। আমার তো মনে আছে। আপনি বারবার কেন বলছেন? নিশান ভ্রু কুঁচকে তাকাতেই শৈলী আরো মিয়ে গিয়ে বলল। না মানে আমি তো ভুলে যাইনি। তাও বারবার বলছেন কেন? নিশান এবার সামনের দিকে তাকালো। দীর্ঘশ্বাস ফেলে বলল। যাতে একদমই ভুলে না যাস। ভুলে যাইনি তো। তাহলে এখনো কিছু বলছিস না কেন? শৈলী এবার সম্পূর্ণ থেমে গেল। নিশানের কথাগুলো যেন এক মুহূর্তে তাকে স্তব্ধ করে দিল। সে কিছু বলবে কিনা বুঝতে পারল না। বাতাস ধীরে ধীরে বইছে, পানির উপর ছোট ছোট ঢেউ তৈরি হচ্ছে, আর এই গভীর রাতের নিস্তব্ধতার মাঝে দুজনের মাঝেই যেন এক অদ্ভুত শূন্যতা জমাট বাঁধছে। শৈলী খুব আস্তে করে মাথা নামিয়ে ফেলল। আমি আমি কি বলবো? কণ্ঠে কেমন যেন একটা অসহায়তা মিশে আছে, যা দেখে নিশান এবার ভ্রু কুঁচকে শৈলীর দিকে তাকালো। আমি চলে যাচ্ছি শুনে তোর কিছুই বলার নেই? শৈলী চোখের পলক ফেলল না। তার অনেক কিছু বলার ছিল, কিন্তু কোথা থেকে শুরু করবে সেটাই তো জানে না। নিশান শৈলীর এমন নির্বতায় এক মুহূর্ত চুপ করে রইল। তার চোখের গভীরে যেন কিছু একটা খেলা করল, কিন্তু ঠিক বোঝা গেল না সেটা কি অভিমান, হতাশা, না অন্য কোনো চাপা অনুভূতি। সে একবার শৈলীর দিকে তাকিয়ে আবার দৃষ্টি ফিরিয়ে নিল পুকুরের জলে। আমি নিজেকেই বোঝানোর চেষ্টা করছি শৈলী। নিশান ধীর গলায় বলল। শৈলী এবার থমকে গেল। তার হাতের আঙুলের নিচে থাকা ঘাসগুলো নিঃশব্দে মুঠোয় চেপে ধরল সে। নিজেকে বোঝানোর চেষ্টা করছেন? নিশান নিঃশব্দে মাথা ঝাঁকাল। হ্যাঁ। যেন ভুলে না যাই যে আমাকে কালই চলে যেতে হবে। যেন থেকে যেতে চাইতে না পারি। শৈলীর বুকের ভেতরটা কেমন জানি এলোমেলো হয়ে গেল। নিশান কেন এইভাবে বলছে? কেন তার কণ্ঠে এত অদ্ভুত এক টান? সে কিছু বলতে গেল কিন্তু ঠোঁটকাপল শব্দ বেরোল না। পুকুরের জলে তখন হালকা ঢেউ উঠছে। দূরে কোথাও রাতজাগা কোনো পাখি ডেকে উঠল। নিশান হঠাৎ দীর্ঘশ্বাস ফেলল। তুই কিছু বলবি না তাই না? শৈলী এবার দ্রুত মাথা তুলে তাকালো। নিশানের চোখ তার দিকেই, কিন্তু সেই দৃষ্টি কতটা গভীর, কতটা আবেগে ভরা সেটা বুঝতে তার বুক ধক করে উঠল। শৈলীর এমন ভয়ার্ত দৃষ্টি দেখে নিশান হালকা হাসল। আমি চলে যাচ্ছি শুনে তোর খুব স্বাভাবিক লাগছে। মনে হচ্ছে কিছুই হয়নি। কিছুই তোর ওপর প্রভাব ফেলে না তাই না? শৈলী এবার দ্রুত মুখ ঘুরিয়ে নিল। প্রভাব ফেলে না? এই নিশান কি জানে সে যখন চলে যাওয়ার কথা বলে তখন শৈলীর বুকের ভেতর কি হয়? শৈলী কিছু বলল না। শুধু আঙুলের ফাঁকে ফাঁকে ঘাস চেপে ধরল, যেন ওগুলোই তার মনের সব কথা শুষে নেবে। নিশান তখনও তার দিকেই তাকিয়ে। নিশান এবার খুব ধীর কণ্ঠে বলল। তবে কি কাল আমায় একাই ফিরে যেতে হবে? শৈলী এবার চোখ বন্ধ করল। এ প্রশ্নের উত্তর কি সে জানে? জানে তো। কিন্তু বলবে কি করে? নিশান আবারও দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো, ভরাট কণ্ঠে বলে উঠল। আমার হিমরূপা হয়তো জানেই না যে তার মৌনতাই আমার কাছে এক বিস্তীর্ণ সাগর। আমি ডুবে গেছি অথচ তীরে পৌঁছানোর নোঙরও সে দেয়নি, দিতেও চায় না। এ তো ভারী অন্যায়। শৈলী মন্ত্রমুগ্ধের ন্যায় আকুল গলায় জানতে চাইল। এ অন্যায়ের শাস্তি কি নিশান ভাই? নিশান শৈলীর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখে মুখে এক ধরনের ম্লান হাসি, যেন সে উত্তর জানে কিন্তু বলতে চায় না। অথবা বললেও কিছুই বদলাবে না এই ভেবে চুপ করে আছে। তারপর খুব ধীরে নরম গলায় বলল। শাস্তি? উমম। শাস্তি একটাই। শৈলী নিশানের চোখে গভীর দৃষ্টি রাখল, তার ভিতরে কোথাও এক অজানা ভয় কাজ করছে। নিশান একটানা আকাশের দিকে তাকিয়ে বলল। শাস্তি হলো আমি তীরে পৌঁছানোর আগেই এক মহাপ্রলয় ঝড় উঠবে। আমার নৌকা মাঝপথেই ডুবে যাবে। আমি জানব পারে পৌঁছানোর উপায় ছিল, কিন্তু আমি পৌঁছতে পারিনি। শৈলীর বুক ধক করে উঠল। নিশান কি কিছু ইঙ্গিত করছে? সে কি সত্যিই চলে যাবে? না ফেরার মতো? এই রাতে এই বাতাসে তার কণ্ঠ এতটা বিষাদময় কেন লাগছে? শৈলী হতবাক হয়ে ফিসফিস করে বলল। আপনি কি সত্যিই? নিশান এবার একটু এগিয়ে এসে শৈলীর পাশে বসে পড়ল। তারপর ঠান্ডা গলায় বলল। আমি চাই যদি সত্যিই আমার কোনো শাস্তি নির্ধারিত থাকে তবে সেটা আমার হিমরূপাই দিক। অন্য কেউ নয়। শৈলী চোখের পলক ফেলতে পারছে না। নিশান কি চাইছে সে তাকে আটকাক? কিন্তু কিভাবে? সে কি পারবে? নিশানের কণ্ঠ এবার আরো নিচু হয়ে এলো, যেন নিজেকেই শোনাচ্ছে। আমি কখনো চাইনি তুই কোনো কিছুর জন্য অপরাধবোধ করিস। কিন্তু আজ মনে হচ্ছে। আচ্ছা, এই অন্যায়ের বোঝা শুধু আমাকেই কেন বইতে হবে? শৈলী নিশানের চোখে চোখ রাখল। রাতের বাতাস ভারী হয়ে উঠল, যেন কিছু একটা ঠিক এই মুহূর্তেই বদলে যেতে চলেছে। শৈলীর মনে এক অদ্ভুত অস্থিরতা ঘুরপাক খাচ্ছে। নিশানের কথাগুলো তার মনের গভীরে অজানা এক তীব্র কষ্টের সঞ্চার করেছে। নিশান কেবল এক কঠিন চরিত্র, আজ তার কাছে যেন এক নতুন দিক প্রকাশ করল। সেই দিকটা এতটা নরম, এতটা বিষণ্ণ যে শৈলী বুঝতেই পারছে না কিভাবে এই মুহূর্তে তার অনুভূতি গুছিয়ে বলবে। নিশান এবার কিছুক্ষণ চুপ হয়ে রইল।
শৈলীও আর কিছু বলল না, শুধু পুকুরের জলের দিকে তাকিয়ে রইল। এর মধ্যে নিশান তার মুখ ফিরিয়ে আবারও আকাশের দিকে তাকালো, যেন কিছুটা দূরের দিকে হারিয়ে যেতে চাইছে। শৈলী জানত নিশান কখনো সহজে তার অনুভূতিগুলো প্রকাশ করে না, কিন্তু আজ কেন এমন অদ্ভুত এক স্নিগ্ধতা তার মধ্যে। নিশান আবার এক দৃষ্টি নিয়ে শৈলীর দিকে তাকালো। সে জানত এই মুহূর্তের পর হয়তো আর কিছুই আগের মতো থাকবে না। তুই তো জানিস, কিছু বলার সময় কোথাও না কোথাও আমার কণ্ঠ আটকে যায়। তাই বলে কি কিছু বুঝবি না তুই? আর কত বলবো বল? তুই তো জানিস আমি বেশি কথা বলতে পারি না। শৈলী আর কিছু বলল না। তার মুখ অদ্ভুত এক শূন্যতায় ভরা। নিশান মৃদু একটা হাসি দিয়ে শৈলীর চোখে চোখ রাখল। আজ এই রাতের শেষ সময়ে তাদের মাঝে এই অদ্ভুত অপ্রকাশিত অনুভূতিগুলো যেন কোন এক জায়গায় মেলবন্ধন করছে, যেখানে প্রেম এবং বিদায়ের যন্ত্রণা এক হয়ে ভেসে উঠেছে। আরও কিছুক্ষণ নীরবতা। শৈলী চুপ করে রইল। নিশানের কথা শেষ হওয়ার পরও সে কোনো উত্তর দিল না। নিঃশব্দে বসে থাকলো, আকাশের দিকে তাকিয়ে পুকুরের জলে নিজের প্রতিবিম্ব খুঁজতে খুঁজতে ভেবে চলল অগোছালো হাজারটা চিন্তা। নিশান চলে যাবে। সত্যিই চলে যাবে। তারপর তারপর হয়তো বছর গড়িয়ে যাবে, সময় বদলাবে, সবকিছু নতুন হয়ে যাবে। কিন্তু নিশান, সে কি নতুন হয়ে যাবে? শৈলী কি সত্যিই পারবে এমনভাবে থাকতে যেখানে নিশানের অস্তিত্ব থাকবে না? নিশান হয়তো দূরে কোথাও ভালো থাকবে, নতুন কারো সঙ্গে গল্প করবে, হয়তো কাউকে ভালোবাসবে। এই চিন্তাটা বুকের ভেতর এক ভয়ানক শূন্যতা এনে দিল শৈলীর। নিশান অন্য কারো হবে? অন্য কারো সঙ্গে এমন জোছনা রাত কাটাবে? এমন করে গভীর দৃষ্টিতে তাকাবে? শৈলীর জন্য যে চোখ দুটো এভাবে সবকিছু বলে দেয়, সেগুলো অন্য কারো জন্যও কি একইভাবে কথা বলবে? না না, সে পারবে না। নিশান অন্য কারো হলে সে সহ্য করতে পারবে না। নিশান শুধু শৈলীর এই চিন্তাটাই যেন শৈলীকে শেষ করে দিচ্ছে। বুকের মধ্যে এক অদ্ভুত কষ্ট হচ্ছে, ভীষণ ব্যথা। নিশানের সামনে চুপচাপ বসে থাকলেও সে বুঝতে পারছে চোখ ভিজে আসছে। নিশান চলে গেলে সে কিভাবে থাকবে? নিশান তো আর কখনো এভাবে নিতেও আসবে না। নিশানের চোখের এই গভীর দৃষ্টি, এই উপস্থিতি, এই স্পষ্ট কিন্তু অসমাপ্ত অনুভূতিগুলো, সবকিছু ছাড়া সে কি সত্যিই বেঁচে থাকতে পারবে? সে তো পারবে না। শৈলীর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে কিছুতেই আটকাতে পারল না কান্নাটা। নিশানের সামনে কাঁদতে চায়নি, কিন্তু এই মুহূর্তে কিছুই আর থামানো সম্ভব হচ্ছিল না। কান্নার ফিসফিসানি শব্দে নিশান অবাক হয়ে তাকিয়ে রইল। শৈলী হঠাৎই কাঁদতে কাঁদতে ফিসফিস করে বলল, আমি পারবো না নিশান ভাই। আমি পারবো না, আপনি আমায় নিয়ে চলুন। আপনার সাথে যাব। নিশান কোনো প্রতিক্রিয়া দেখালো না, চুপচাপ একই ভঙ্গিতে শৈলীর ভেজা চোখের দিকে তাকিয়ে রইল। কি আশ্চর্য, শৈলীর এমন একটা ভয়ানক কথা শুনেও নিশান কোনো প্রতিক্রিয়া দেখালো না কেন? তাহলে কি সে জানতো যে এমনটাই হবে? শৈলী কাঁপতে কাঁপতে নিশানের দিকে তাকালো। এখনই তাকে বলতেই হবে। সে নিশানকে হারাতে পারবে না। শৈলী চোখ না মুছেই ঢোক গিলল, ঠোঁট ভিজিয়ে কিছু বলতে যাওয়ার আগেই নিশান একদৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, আমার সাথে গিয়ে কি করবি? শৈলী নাক টেনে জানান দিল, আপনি যা বলবেন তাই করব। নিশান এবার সত্যিই অবাক হলো। শৈলীর গলাটা এতটা দৃঢ়, এতটা নিশ্চিত কেমন করে হলো? সে কি বুঝে শুনেই বলছে, নাকি আবেগের জোয়ারে ভেসে যাচ্ছে? নিশান গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল শৈলীর দিকে। একটানা এতক্ষণ তার চোখের জল ঝরছে, তবু সে পিছু হটছে না। নিশান ধীরে ধীরে বলল, আমি যদি বলি ফিরে যা? শৈলীর বুকের ভেতরটা ধক করে উঠল। নিশান কি তাকে দূরে ঠেলে দিতে চাইছে? নাকি পরীক্ষা নিচ্ছে? সে নিশানের চোখের দিকে চেয়ে রইল। কিছুক্ষণ নীরব থেকে ফিসফিস করে বলল, ফিরে যেতে বলবেন কেন নিশান ভাই? নিশান এবার এক গা দীর্ঘশ্বাস ফেলল। তার চোখের গভীরতা আরও বাড়ল, যেন রাতের চেয়েও অন্ধকার হয়ে উঠল। কারণ আমি জানি না তোর জন্য আমার কাছে কিছু আছে কিনা। শৈলীর চোখ এবার বিস্ময় বড় হয়ে গেল। কিন্তু আমার তো আছে, আমার সব আছে, আমি জানি। নিশান এবার স্থির হয়ে গেল। শৈলীর কণ্ঠে কাঁপুনি ছিল কান্নার ফোঁটা মিশ্রিত আকুতি। আমি জানি নিশান ভাই, আমি জানি। শৈলী হঠাৎ করেই নিশানের হাত দুটো ধরে ফেলল। নিশান হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল। আপনি যদি নাও জানেন, আমি জানি। আমি সব জানি। নিশানের চোখের পাতায় যেন এক মুহূর্ত কম্পন খেলল। শৈলীর শক্ত করে ধরা হাত থেকে যেন উত্তাপ ছড়িয়ে পড়ল তার শরীরে। এই মেয়েটা এভাবে তার সামনে বসে তাকে জানিয়ে দিচ্ছে যে সে তাকে ছাড়া বাঁচতে পারবে না। এভাবে কেউ কখনো নিশানকে দাবি করেনি আগে। কিন্তু সে কি করবে এখন? নিশান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কি জানিস তুই? শৈলী নিঃশ্বাস ফেলল। গলা ভারী হয়ে আসছে, তবুও বলল, আমি জানি আপনি চলে গেলে খুব খারাপ হবে। খুব খারাপ। নিশান এবার গভীর চোখে তাকালো। এক মুহূর্ত নীরবতা, তারপর ধীরে ধীরে বলল, শুধু এইটুকু জানিস? আর কিছু জানিস না? শৈলী চোখের জল ফেলতে ফেলতে মাথা নেড়ে বলল,
আর এটা জানি যে আপনি যদি চলে যান তাহলে আমি মরে। বাকি কথাটা বলতে দিল না নিশান। আচমকা শৈলীর বাহু ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের একদম কাছে নিয়ে এলো সে। সাথে সাথে চমকে উঠল শৈলী। ভাবেওনি যে হঠাৎ করে এমন করে নিশান তাকে কাছে টানবে। শৈলী রীতিমতো নিশানের শক্ত টানের ধাক্কায় প্রায় নিশানের বুকের কাছে গিয়ে ঠেকল। তার নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল, চোখ বিস্ময় বড় হয়ে গেল। এতটা হঠাৎ, এতটা শক্ত করে নিশানের হাতের বাঁধনে সে একেবারে নিশ্চল হয়ে গেল, যেন শরীরে আর শক্তি নেই পালানোর। নিশানের চোখ এখন খুব কাছে, এত কাছে যে শৈলী নিশানের নিঃশ্বাসের উষ্ণতাও টের পাচ্ছে। নিশান একদৃষ্টিতে তাকিয়ে আছে শৈলীর চোখের গভীরে। তার দৃষ্টি এতটা তীক্ষ্ণ, এতটা দাবিদার যে শৈলী শ্বাস নিতেও ভুলে গেল এক মুহূর্তের জন্য। বাকিটা বলার সাহস দেখাস না শৈলী। নিশানের কণ্ঠ স্বাভাবিক নয়, একটা ভয়ঙ্কর অস্থিরতা ছড়িয়ে আছে তাতে, যেন এই কথাটা সে সহ্যই করতে পারছে না। শৈলীর বুক কেঁপে উঠল। নিশানের কণ্ঠস্বরে এমন একটা হুমকির ছায়া, এমন একটা দাবির ঝাঁজ যে এক মুহূর্তের জন্য দম আটকে গেল তার। নিশানের আঙুলের বাঁধন আরও শক্ত হলো তার বাহুর চারপাশে। শৈলী তাকিয়ে আছে নিশানের চোখে, সেখানে ঝড় বয়ে যাচ্ছে। একটা ভয়ানক অস্থিরতা, একটা চাপা রাগ, আর কিছুটা ভয়। শৈলী হালকা কেঁপে উঠল, ঠোঁট কাঁপল, কিন্তু শব্দ বেরোল না। নিশান কি ভয় পেয়ে গেছে, নাকি রেগে গেছে, নাকি সে নিজেই জানে না কেন এতটা প্রতিক্রিয়া দেখাচ্ছে? নিশান এবার একটু ঝুঁকে এলো, এতটাই কাছে যে শৈলীর গাল গরম নিঃশ্বাসে স্পর্শ পেল। এগুলো ছাড়া আর কিছু জানিস না? শৈলী এবার চোখ বন্ধ করল। নিশানের কণ্ঠে যেন কষ্ট লুকিয়ে আছে, একটা ভয়, একটা তীব্র বাধা। কিন্তু কেন? সে ধীরে ধীরে চোখ খুলল, সরাসরি নিশানের চোখে চোখ রেখে ফিসফিস করে বলল, হুহু। নিশানের মুখ শক্ত হয়ে গেল। শৈলীর ঠোঁট কাঁপছে, চোখে একরাশ অব্যক্ত আবেগ। সে যদি এখনই না বলে তাহলে হয়তো কখনোই আর বলতে পারবে না। সত্যি আর কিছু জানিস না? কিচ্ছু জানিস না? নিশান শৈলীর কাঁধ শক্ত করে চেপে ধরল। তার চোখে ভয়ঙ্কর এক সিদ্ধান্তের ছাপ। আমি তো চুপ, আর একটা বাজে কথা বলবি না, কানের নিচে দুটো দেব তোর। শৈলী হতভম্ব হয়ে তাকিয়ে থাকল। নিশান কি সত্যিই তাকে থামিয়ে দিল? তাহলে কি সে শুনতে চায় না? তাহলে কি তার কোনো অনুভূতিই নেই? শৈলীর চোখ ভিজে উঠল। নিশানের চোখও গভীর হয়ে উঠল, কিন্তু সে কিছু বলল না, কেবল শক্ত করে শৈলীকে ধরে রইল। এই মুহূর্তটা যেন শ্বাসরুদ্ধ এক বন্দি সময়। তুই আসলেই কিচ্ছু জানিস না? কিচ্ছু না। শৈলী নিশানের এমন তীব্র প্রতিক্রিয়ায় কেঁপে উঠল। নিশানের আঙুলগুলো শক্ত হয়ে আছে তার বাহুর চারপাশে, যেন তাকে ধরে রাখতে চায়, যেন শৈলী যদি চলে যেতে চায় তবে নিশান কিছুতেই ছাড়বে না। শৈলী ধরা গলায় ফিসফিস করে বলল, যা। জানি। নিশানের চোখ চকচক করে উঠল। ভেতরে যেন এক অস্থির ঝড় বইছে তার। বল তো কি জানিস, বল আমায়, দ্রুত বল। শৈলী চোখ বন্ধ করল, নিশানের শক্ত হাতের বাঁধনে আরও যেন ডুবে গেল। নিশান আর সহ্য করতে পারল না। হঠাৎ করেই সে শৈলীর মুখের আরও কাছে ঝুঁকে এল, তার চোখের জল দেখা যায় এমন দূরত্বে। বল শৈলী, এগুলো ছাড়া আর কি জানিস তুই? শৈলী নিশানের গভীর চোখের দিকে তাকিয়ে মাথা নাড়ল। খুব সাহস বুকের মধ্যে সঞ্চার করে বলল, শৈলী নামক এই বলদ মেয়েটাই তো আপনার হিমরূপা। নিশান এবারও প্রতিক্রিয়া দেখালো না, ঢোক গিলে বলল। তারপর? শৈলীও ঢোক গিলে বলল, আপনার হিমরূপার হৃদয় ভরপুর প্রেমের আগুনে, আপনার প্রত্যেক কথাই তার হৃদয়ে ঝড় তোলে। নিশান থমকে গেল, একদম নিথর। তার চোখের ভেতর দিয়ে যেন কেমন একটা ঝড় বয়ে গেল। শৈলীর মুখ থেকে বেরিয়ে আসা নামটা যেন তার সমস্ত অস্তিত্বের ভেতর দোলা দিয়ে গেল। হিমরূপা। নিশানের চোখের পলকও পড়ছে না। এতদিনের এত চেপে রাখা সত্যটা, এতদিনের অব্যক্ত অব্যাখ্যাত এক নাম আজ শৈলীর ঠোঁট থেকে তার মতো করে উচ্চারিত হলো। সে জানে, সত্যিই জানে। নিশানের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। তার হাতের বাঁধন এতক্ষণ শক্ত ছিল, এবার শৈলীর বাহুর ওপর ধীরে ধীরে চাপটা কমে এল। শৈলীর চোখের জল গড়িয়ে পড়ছে, কিন্তু তাতে কোনো কষ্ট নেই, ভয় নেই। সে নিশানের চোখের দিকে সরাসরি তাকিয়ে আছে, যেন বলতে চাইছে, হ্যাঁ আমি জানি, সব জানি। এতদিন যা কিছু লুকিয়ে রেখেছিলেন তার সবটাই আমি জানি। নিশান ঠোঁট শক্ত করে কামড়ে ধরল। চোখের তারায় বয়ে গেল এক ঝলক তীব্র অস্থিরতা, এক প্রচণ্ড ভয়। এতদিন যা গোপন ছিল আজ তা প্রকাশ হয়ে গেল। শৈলীর কণ্ঠ এবার কাপল না, স্পষ্ট, স্থির আর গভীর এক স্বরে সে বলল, আমাকে আপনার সাথে নিয়ে যাবেন নিশান ভাই? নিশান কিছু বলতে চাইল, কিন্তু শব্দ বেরোল না। বুকের ভেতরটা ভীষণভাবে ধকধক করে উঠল। একদিকে রাগ, একদিকে ভয়, আর একদিকে এমন এক অনুভূতি যা সে এতদিন চেপে রেখেছিল। তার কণ্ঠে একটা খটখটে সুর ভেসে এলো, না, যাব না। তোকে নিয়ে যাব। কে বলল তোকে? শৈলী এবার একটু এগিয়ে এল। ভেজা চোখেই হাসল, নিশানের চোখের দিকে চোখ রেখে বলল, আপনার চোখ বলেছে। এক মুহূর্তের জন্য নিশান যেন শ্বাস নিতে ভুলে গেল।
শৈলীর মধ্যে যেন আজ জগতের সমস্ত সাহস এসে জমা হয়েছে। সে এবার কাপা হাত দুটো অকপটে বাড়িয়ে নিশানের বাহু জড়িয়ে ধরল, খুব আলতো করে, খুব আগলে। শুধু তাই নয়, সন্তর্পণে কোনো অনুমতি ছাড়াই বেশ ধীর গতিতে মাথা এলিয়ে দিল নিশানের কাঁধে। নিশানের পুরো শরীরটা কেঁপে উঠল। শৈলীর নরম হাতের স্পর্শ, তার অনভ্যস্ত সাহস, এগুলো যেন নিশানের সমস্ত অস্তিত্ব নাড়িয়ে দিল। সে হতভম্ব হয়ে রইল, একটুও নড়ল না। শৈলী নিশানের বাহু শক্ত করে আঁকড়ে ধরে মাথা রাখল তার কাঁধে। চোখ বন্ধ করে ফেলল, যেন এই নিরাপত্তার অনুভূতিটুকু আরও কিছুক্ষণ ধরে রাখতে চায়। নিশানের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। বুকের ভেতরটা কেমন করছে। সে শৈলীকে সরিয়ে দিতে পারত করা কিছু বলে এই মুহূর্তটা ভেঙে ফেলতে। কিন্তু সে কিছু করল না। শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখের পলকও পড়ছে না। শৈলী তার কাঁধে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, আপনার চোখ তো মিথ্যে বলে না নিশান ভাই। আপনি তো আর আপনার হিমরূপার মতো গাধা নন। আমি জানি। আপনি নিয়ে যাবেন আমায়। আমার জন্য কোথাও একটা জায়গা রেখেছেন, তাই না? নিশান চোখ বন্ধ করল। ভেতরে কোথাও একটা বিশাল দেয়াল ধসে পড়ছে। কিছু বলল না। শৈলী এবার সাপের মতো পেঁচিয়ে ধরল নিশানের বাহু। এবারও ঠোঁট ভিজিয়ে চোখ বন্ধ করে নিজেকে সামলালো নিশান। শৈলী কি একবারও বুঝতে পারছে যে তার এই অনাকাঙ্ক্ষিত স্পর্শ কারো ভেতরের সত্তাকে নাড়িয়ে দিচ্ছে বারংবার? শৈলী আরও বেশি মিশে গিয়ে এবার বেশ জোরেই কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলতে শুরু করল তার নিজের কথাগুলো। আপনি আমায় ছেড়ে যাবেন না নিশান ভাই। দোহাই লাগে আপনার, আমি আপনাকে ছাড়া খুব অচল। আমি এতিম তো। কেন ভুলে যান বারবার? কেউ আমায় দাম দেয় না, কেউ ফিরে তাকায় না জানেন। সবাই অবহেলা করে খুব। কেউ আপনার মতো হুট করে এসে বলে না খেয়েছিস কিছু? কেউ আপনার মতো সঠিক সময়টাতেই এসে বলে না কাঁদছিস কেন? কেউ কিচ্ছু জানে না নিশান ভাই। কিচ্ছু বোঝেও না। আপনি যেভাবে আমার ভেতরের সত্তাটা জানেন তেমনভাবে তো আমি নিজেও জানি না। এই দেখুন না, আপনি কিন্তু বেশ ভালো করেই জানেন যে এই শৈলী কবেই আপনার মায়ে জড়িয়ে গিয়েছে, অথচ তাও আপনি চুপ ছিলেন। কিচ্ছুটি বলেননি আমায়। কিচ্ছু না। আর সবার মতো এসে আমার নিজের অবস্থানটা জানিয়ে দেননি। বলেননি ভুলে যা শৈলী। একটু থেমে শৈলী আবারও বলল, জানেন নিশান ভাই, ও বাড়ি থেকে আমি ইচ্ছে করে বেরিয়ে আসিনি, আপনাকে অন্য কারো সাথে সহ্য করতে পারতাম না বলেই বেরিয়ে এসেছি। আসলে আমি তো এতিম। আমার যে বাবা মা কেউ নেই। এই কারণে আমার কথার কেউ কখনো মূল্য দেয়নি। আমার কি ভালো লাগে, আমি কি চাই, কেউ জানতে চাইল না। কেউ এসে প্রশ্ন করল না। কেউ বুঝল না যে আমি কতটা অসুখী। আমি হাঁপিয়ে পড়েছি নিশান ভাই। মিথ্যে অভিনয় করতে আর ভালো লাগছে না। আপনি আমায় ক্ষমা করুন। মাফ চাই আমি। আমার মতো এই অভাগী আপনাকে ভালোবেসে ফেলেছে। যোগ্যতা না থাকা সত্ত্বেও আপনাকে ছোঁয়ার তীব্র বাসনা বুকে জমিয়ে রেখেছে। নিজের আশ্রয়টা না থাকা সত্ত্বেও মনের কোণে আপনার জন্য একটা খুব সুন্দর ছোট্ট আশ্রয়স্থল বানিয়েছে। এই বোকা মনটা ঠিকই জানে আপনি কখনোই এই ছোট্ট জায়গায় থাকতে আসবেন না। কিন্তু তবুও আপনার জন্য সাজিয়ে রাখা আছে সেই হৃদয়ের এক কোটর। নিশান নিঃশ্বাস নিল ধীর আর গভীর। শৈলীর কান্না তার কাঁধ ভিজিয়ে দিচ্ছে। তার প্রতিটা কথা নিশানের বুকের ভেতর বাজছে, প্রতিটা শব্দ যেন কোনো শেকল ছিঁড়ে বেরিয়ে আসছে। শৈলীর হাতের বাঁধন আরও শক্ত হলো, নিশানের বাহুতে আঙুলগুলো আরও গভীরভাবে বসিয়ে দিল সে, যেন একটু পরেই যদি ছেড়ে দেয় তবে নিশান মিলিয়ে যাবে। নিশান এবার ধীরে ধীরে তার হাত তুলল, শৈলীর কাঁধে রাখল। শৈলী কেঁদেই চলেছে, তার শরীর কাঁপছে। তোকে কি এবার কেউ বলেছে যে আমি তোকে রেখে যাব? শৈলী মাথা নাড়ল, নিশানের কাঁধে আরও চেপে ধরল মুখটা। শৈলী একবার আমার দিকে তাকাবি? শৈলী মাথা তুলল না, বরং কাঁধে মুখ ঘষে বলল, আমি ভীষণ ক্লান্ত নিশান ভাই। আর অভিনয় করতে পারছি না। আপনি আমায় ভুল বুঝবেন না। আমি মোটেও সম্পত্তির লোভে। শাট আপ। নিশানের ধমকে অপ্রিয় কথাটা অসমাপ্তই রাখল শৈলী। নাক টেনে বাকিটা বলল, আপনি আমায় বকবেন না প্লিজ। আমি না চাইতেও কখন কি হয়ে গেল বুঝিনি। এখন যে আমি আপনার সাথে যাব। নিশান এবার তার দুই হাতে শৈলীর কাঁধ ধরে আস্তে আস্তে দূরে সরাল। তার চোখ রক্তিম হয়ে উঠেছে, নিঃশ্বাস এখনো ভারী। দুহাত শৈলীর ভেজা দুগালে রাখল, নিশান আদুরে সেই মুখটা একটু এগিয়ে আনল। ধীরে ধীরে শৈলীর মুখের দিকে এগিয়ে এল, তার নিঃশ্বাসের গরম পরশ শৈলীর গালে অনুভূত হচ্ছে। তার চোখে অদ্ভুত এক দ্বিধা, কিন্তু এক অদৃশ্য আকর্ষণও ছিল যা তাকে শৈলীর কাছে আরও কাছে টেনে নিয়ে যাচ্ছে। শৈলীর চোখে কিছুটা ভয়, কিছুটা অনিশ্চয়তা নিয়ে তাকিয়ে। নিশান শৈলীর কপালের দিকে হাত বাড়াল, খুব সাবধানে অগোছালো ছোট ছোট চুলগুলো একপাশে সরিয়ে দিয়ে নির্দ্বিধায় ঠোঁট রাখল শৈলীর কপালে। শুষ্ক ঠোঁটের আলতো নরম স্পর্শ পেতেই শৈলী চোখ বুজে ফেলল। নিশান কপাল থেকে ঠোঁট সরালো না, সেভাবেই রেখে খুব আস্তে বলল, ভোরের আগে তল্পিতল্পা গুছিয়ে নিবি, ঠিক সময় রেডি হয়ে বের হতে না পারলে তোকে আমি পুকুরে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যাব। হালকা কুয়াশার চাদর ভেদ করে রোদের নরম আলো গ্রামটাকে সোনালি রঙে রাঙিয়ে তুলেছে।
চারপাশে শিশির ভেজা ঘাসের সতেজ সুবাস, বাতাসে ধানের খেতে দোল খাওয়া নরম গন্ধ আর পাখির কুজন, সব মিলিয়ে এক মোহময় পরিবেশ। নদীর ধারে লাল নীল শাড়ি পরে কিছু গৃহবধূ কলস হাতে জল আনতে এসেছে, তাদের হাসির শব্দে সকাল আরও প্রাণবন্ত হয়ে উঠছে। মেঠোপথ ধরে কিছু রাখাল গরু ছাগল নিয়ে মাঠের দিকে যাচ্ছে, হাতে লাঠি ঘোরাচ্ছে ছন্দের তালে। দূরে এক কৃষক লাঙল কাঁধে ধানক্ষেতে নামছে, সোনালি রোদের নিচে তার পরিশ্রমী মুখখানা শান্ত আর তৃপ্ত। প্রকৃতির এই অপার সৌন্দর্য, সহজ সরল জীবনের মায়াবী ছোঁয়া, সব মিলিয়ে গ্রামের সকাল মানেই এক শান্তির পরশ। নীলরাঙা কুর্তি পরিহিত শৈলী দুরন্ত হাতে চুল বাঁধতে ব্যস্ত। আজ মস্ত বড় ভুল হয়ে গেছে তার। গত রাতে অনাকাঙ্ক্ষিত কিছু পেয়ে নিশানের এমন অপরিচিত অভিব্যক্তি দেখে সে এতটাই মোহে ছিল যে কখন যে রাত পেরিয়ে গেল বুঝতেই পারেনি। এখনো সেই রাতের কথা মনে পড়লে লজ্জায় নুয়ে পড়ছে সে। নিশান তার কপালে চুমু খেয়েছে, কথাটা মনে পড়তেই পুরো দেহ কাঁপছে। আর এসব চিন্তা ভান্নাতেই শৈলী ঘুম থেকে উঠতেও করে ফেলেছে অনেক দেরি। আর নিশান তো আগেই হুমকি দিয়েছে, ঠিক সময়ে উঠতে না পারলে নিয়েই যাবে না। তাই দেরি করে উঠে আলুর ভর্তা আর ভাত গোগ্রাসে গিলেছে শৈলী। ব্যাগ থেকে দৈবচয়নে কুর্তি উঠিয়ে নিয়ে দৌড়ে কলপারে গিয়েছে, গোসল সেরেই ভেজা চুলগুলো কোনোমতে আঁচড়াচ্ছে এখন। চুল ভেজা থাকায় বাঁধার ইচ্ছেটা দমিয়েই রাখল সে। সেই চুল কাঁধে ছড়িয়ে দিয়ে ঠোঁটে দিল বর্ণহীন ভ্যাসলিন। এরপর এলোমেলো কাপড়গুলো লাগাতারে রীতিমতো ঠেসে ঠেসে ঢোকাতে লাগলো ব্যাগে। ওদিকে সিএনজির ভেতরে বসে বসে কলা খাচ্ছে আকাশ, বেশ আরামসে কলার খোসা ছাড়িয়ে খেয়েই চলেছে সে। রাহেলা বানু বেশ জোর করেই কয় খালি কলা তার হাতে গুজে দিয়ে বলেছে পথে যেতে যেতে খেতে। কিন্তু গ্রামের এই সার কীটনাশক বিহীন কলার স্বাদে আপ্লুত হয়ে আকাশ একটার পর একটা খেয়েই চলেছে। মাঝে মাঝে আর চোখে তাকিয়ে সিএনজির বাইরে ভ্রুকুচকে দাঁড়িয়ে থাকা নিশানের দিকেও সতর্কতার দৃষ্টি ফেলছে। যে কোনো সময় হুঙ্কার দিতে পারে এই ব্যাডা, কিন্তু নিশান তো আর আকাশের দিয়ে খেয়ালি করছে না। সে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর অপেক্ষা করছে শৈলীর জন্য। মেয়েটা কি এমন করছে যে এত দেরি হচ্ছে? বেশি দেরি করা যাবে না, ওদিকে বাসও মিস যেতে পারে। নিশানের অস্থির চোখজোড়া দেখে আকাশ এবার মুখে থাকা কলার টুকরো কোনোমতে গিলল। আসলে প্রস্তুতি নিল নিশানকে একটু জ্বালানোর। তাকে না জ্বালিয়ে তো আকাশের দিনটা শুরুরই হয় না। এমনিতেও সকাল বেলা উঠে যখন গত রাতের কথা নিশানকে জিজ্ঞেস করেছে, তখনই একরাম ধমক খেয়েছে সে। কিন্তু সে তো মোটেই হারবার পাত্র নয়। গতরাত নিয়ে অবশ্যই যেকোনোভাবেই আকাশ নিশানকে খেপাবে, নইলে পেটের ভাত হজম হবে না। উহু, মোটেই হবে না। নিশান এবার ঠোঁট গোল করে শ্বাস ফেলল, মনে মনে ভেবেই নিল শৈলী বোধ হয় সাজগোজ করতে দেরি করছে। আকাশ এবার দুষ্টু চোখে চেয়ে টেনে টেনে ডেকে উঠল, বন্ধু। ফতাফত তার দিকে ভ্রু কুঁচকে তাকালো নিশান। আকাশের এরকম ডাক মোটেই পছন্দ নয় তার। কারণ যখনই আকাশ এরকম করে তাকে সম্বোধন করে, তখনই উল্টোপাল্টা কিছু মুখ থেকে বের হয়। এবারেও নিশ্চয়ই ভালো কিছু বলবে বলে ডাকেনি সে। নিশান চোখ দিয়ে ইশারা করে আকাশকে চুপ থাকতে বলল। কিন্তু আকাশ ডান হাত উঠিয়ে বাচ্চাদের মতো করে বলে উঠল, একটা কথা বলবো প্লিজ। নিশান এবার চোখ সরু করে সিএনজির ড্রাইভারের দিকে তাকালো, যে কিয়া পান মুখে নিয়ে চিবোচ্ছে। নিশানের দৃষ্টি দেখে বেচারা ড্রাইভার মেকি হাসল, লাল হয়ে যাওয়া দাঁত বের করে হেসে আবারও সামনে তাকালো সে। নিশান এবার আকাশের দিকে মুখ নামিয়ে বলল, যদি পাবলিক প্লেসে কোনো ফালতু মার্কা কথা বলেছিস, ট্রাস্ট মি, এই অটোর নিচে তোকে পিষে মুখ থেতলে দেব। বলেই আবারও সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে সে। কাতর চোখে তাকায় আকাশ। নিজের পছন্দের উপর তার ধিক্কার জানাতে ইচ্ছে করছে। এ কাকে সে বেস্ট ফ্রেন্ডের সিংহাসনে সম্মানের সাথে বসিয়ে রেখেছে। সামান্য মায়াটুকু নেই, কত সহজেই এরকম ভয়ানক একটা কথা বলে ফেলল। অথচ ভাবল না তার মুখ থেতলে দিলে সে খাবার খাবে কি করে। এই যে রাহেলা আন্টি এতগুলো কলা দিয়েছে, এগুলো তো পেটে নিয়ে যেতে হবে নাকি? ছেলেটা এসব উপলব্ধি করতেই পারল না। আকাশ বেশ কাতর মন নিয়ে মনে মনেই সৃষ্টিকর্তার কাছে ঘোর আবেদন জানালো। কিন্তু এখন তাকে যে করেই হোক গত রাত নিয়ে নিশানকে একটু কথা শোনাতেই হবে। তাই নিজের আত্মসম্মানবোধকে মাটির চুলায় লাথি মেরে ফেলে দিয়ে দাঁত কেলিয়ে হাসল আকাশ। নিশান এবার চোখ সরু করল। আকাশের মুখের ওই হাসিটা দেখে নিশান বুঝে গেল সামনে নিশ্চিত কোনো বিপদ আসছে। আকাশ যখনই এমন গোপন দুষ্টুমি লুকিয়ে হাসে, তখনই কিছু একটা ঘটবে, এটা নিশান হাড়ে 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 জানে। আকাশ মুখ টিপে হাসতে হাসতে মাথা একটু কাত করল, তারপর এমন স্বরে বলল যেন নিরীহ গলায় শুধু একটা কথা বলবে, শোনো না বন্ধু, কাল রাতে অত দেরিতে ঘরে ফিরলে কেন? নিশান আর চোখে তাকিয়ে এক পলক দেখল, কিছু না বলেই আবারও সামনে তাকালো। নীরব অপমান তবুও গায়ে লাগলো না আকাশের। তাও ভালো যে ফিরে এসেছ, আমি তো ভেবেছিলাম গত রাতে তুমি আর ফিরবেই না। নিশান ভ্রু কুচকালো, কিন্তু ভাবলেশীন ভাবেই শ্বাস ফেলল। আকাশ এবার নিরীহ কণ্ঠে বলল, জানো তোমার গত রাতে অত দেরি করে ঘরে আসাটা মামি দেখে ফেলেছে। নিশান এবার ফট করে তাকালো আকাশের দিকে, চোখ দেখেই বোঝা গেল বেশ চিন্তিত সে। কিন্তু আকাশ এবার তড়িঘড়ি করে বলল,
আরে আরে টেনশন নাও কেন বন্ধু, শুধু তোমাকেই দেখেছে, তাকে দেখেনি তো। নিশান এবার স্বস্তি পেয়ে সামনে তাকালে আকাশ আবার বলল, মামি তোমাকে দেখে সকালে আমায় কি বলেছে জানো? নিশান ধৈর্য ধরে বলল, কি বলেছে? আকাশের ঠোঁটের কোণে হাসিটা আরো গভীর হলো। সে নাটকীয়ভাবে নিশানের দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলল, উনি বলছিলেন নিশান বেশ বদলে গেছে, এত রাগ এত গম্ভীর ভাব। ছেলেটা বোধহয় প্রেমে পড়েছে, কথা কি সত্যি বন্ধু? বলে সাথে সাথেই ভ্রু নাচালো সে। নিশানের মুখ যেন সঙ্গে সঙ্গে পাথরের মতো শক্ত হয়ে গেল, এক মুহূর্ত চুপ, তারপর সজোরে বলে উঠল, আকাশ তোর জান কবজ করতে 1 মিনিটও লাগবে না। সিএনজির ভেতরে বসে থাকা ড্রাইভার পান ফেলে দিল এক মুহূর্তেই। আকাশের কথা সেও শুনতে পেরেছে, তাই সেও মুচকি হাসল। আর আকাশ, সে তো হাসতে হাসতে গড়িয়ে পড়ার মতো অবস্থা। নিশানের মুখের সেই অদ্ভুত অভিব্যক্তিটা দেখে তার হাসি থামছেই না, কিন্তু ঠিক তখনই একটা ঠাস করে একটা শব্দ হলো। আকাশ প্রথমে বুঝল না শব্দটা কিসের, কিন্তু পিঠে হঠাৎ জ্বলতে শুরু করাই বুঝল যে নিশান তার পিঠে বেশ জোরেই ঘুষি মেরেছে। অবাক হলো আকাশ, নিশান তাকে এই সময় মারবে ভাবেইনি সে। সিএনজির ড্রাইভারটাও ভয় পেল। অভিমানে মনটা খারাপ হয়ে গেল আকাশের। তাই সে এবার মনে মনে পণ করল আর কোনো কথাই বলবে না। চুপচাপ সামনে তাকিয়ে মুখে হাত দিয়ে রইল আকাশ। নিশান বরাবরের মতো নির্লিপ্ততা ভঙ্গিতে সামনে তাকালো। আকাশ মুখ ভেঙচালো। মিনিট খানেক পেরিয়ে গেলে ধূপধাপ আওয়াজ পেয়ে সামনে চোখ তুলে তাকালো নিশান। এই তো আসছে সে, নীল রঙের কুর্তি পরে, শৈলী যেন এক তীব্র হাওয়া হয়ে দৌড়ে আসছে। কিন্তু নিশানের ভাবনা ভুল প্রমাণিত হলো। সাজগোজের ছিটে ফোটাও নেই শৈলীর। কোনোরকম জাকজমক কিছু চোখে না লাগলেও নীল রংটা বেশ প্রজ্বলিত। তার কুর্তির প্রান্ত বাতাসে উড়ছে, ভেজা চুল কাঁধে এলোমেলো ভাবে বিছিয়ে আছে, আর ছোটাছুটির তাড়াহুড়োয় গাল দুটো লাল হয়ে উঠেছে। ব্যাগটা এক হাতে ধরে অন্য হাতে ওড়নাটা ঠিক করতে করতে ছুটে আসছে সে, মুখে তারা লাগার ব্যস্ততা আর চোখে অদ্ভুত এক উজ্জ্বলতা। নিশান থমকে তাকিয়ে রইল, যেন সময়ের এক ক্ষণিক স্থবিরতা এসে দাঁড়ালো তার সামনে। শৈলীকে সে এমন প্রাণবন্তভাবে কখনো দেখেনি। এ যেন হাওয়ার মতো মুক্ত, উচ্ছল, আর নিজের মধ্যেই আলো ছড়ানো একটা রঙিন দৃশ্য। গত রাতে যে নিশান একদম স্বাভাবিক ছিল তা ভাবা নিতান্তই ভুল। বাইরে থেকে নির্লিপ্ততার মাত্রা ছাড়িয়ে গেলেও বুকের ভেতর যে বৈশাখ মাসের কি তীব্র ঝড় উঠেছিল তা সে ছাড়া আর কেউই জানে না। প্রতিরাতে গভীর ঘুমে আরক্ত নিশানের চোখজোড়া গতকাল কোনোভাবেই বন্ধ হয়নি। সহস্রবার মনে পড়েছে শৈলীর সরল নিষ্পাপ স্বীকারোক্তি। কি সুন্দর, কোনো দ্বিধা ছাড়াই সব বলে দিল নিশানকে। ছিল না একটুও ভয়, দ্বিধা, অস্বস্তি, আতঙ্ক, শুধুই ছিল আশা, বিশ্বাস, ভরসা আর রাশি রাশি ভালোবাসা, যা প্রত্যক্ষ প্রকাশ না পেলেও অনুভব করতে পেরেছে দুজনেই। দৌড়ে আসতে থাকা মেয়েটা কোনোমতে ওড়না সামলে সোজা এসে নিশানের সামনে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে বলল, দেরি হয়ে গেল নিশান ভাই। তাই না? সরি, ব্যাগ গোছাতে দেরি হয়ে গেছে। বেশ হাঁপিয়ে গেছে শৈলী। দৌড়ে আসার কারণে জোরে জোরে শ্বাস টানছে। নিশান একদম নির্বিকার ভাবে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপর চোখ নামিয়ে ঠোঁটের কোণে একপাশে হালকা হাসি টেনে বলল, দেরি হয়নি। তবে? অস্থির হলো শৈলী। তবে কি? নিশান এবার একটু এগিয়ে এলো, মুখে সেই চিরচেনা নির্লিপ্ততা ভাব। কিন্তু চোখে সেখানে যেন এক অদ্ভুত কিছু খেলা করছে, গভীর ধীর কোনো অনুভূতি যা সে মুখে বলবে না, তবে বুঝিয়ে দেবে ঠিকই। একটু ঝুঁকে এসে শান্ত স্বরে বলল, তবে তোর উচিত ছিল একটু তাড়াতাড়ি আসা। একটু তাড়াতাড়ি বলা আর একটু তাড়াতাড়ি অনুভব করা। শৈলী তার কথার মানেটা বোঝেনি। মানে? নিশান তৎক্ষণাৎ অভিজ্ঞের ন্যায় প্রসঙ্গ পাল্টালো। মানে তুই এত হাঁপাচ্ছিস কেন? এত দৌড়াতে হলো কেন তোকে? শৈলী এবার সত্যিই অস্থির হয়ে পড়ল। একে তো নিশানের এই শান্ত গলা, তার উপর নিশানের এই চোখের চাহনি, এগুলো তার সাথে ঠিক মানানসই লাগছে না। নিশান কি সত্যিই কিছু বোঝার চেষ্টা করছে নাকি? সে তাড়াতাড়ি মুখ গম্ভীর করে নিয়ে বলল, আর কি করতাম? সময় বেশি হয়ে যাচ্ছিল। আপনি অপেক্ষা করছিলেন আর। শৈলীর কথা শেষ হওয়ার আগেই আকাশ কপট রাগ দেখিয়ে জোর গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, শুধু নিশানই তো অপেক্ষা করছিল। আমি তো এখানে বাদাম বিক্রি করতে এসেছি, তাই না? আসো, তোমার বাদাম খেয়ে যাও। বলেই দুহাত বুকে গুজে অন্যদিকে ফিরল আকাশ, বুঝিয়ে দিল সে বেশ অভিমান করেছে। আজ মিয়া বিবি দুজনেই তাকে এভাবে অবজ্ঞা করল। আকাশের এমন অদ্ভুত আচরণের কারণ বুঝল না শৈলী। তাই বিভ্রান্তিকর দৃষ্টি ফেলে নিশানের দিকে তাকালো। নিশান এবার একপাশে মাথা কাত করল, ঠোঁটে একটা ক্ষীণ হাসি। ওর মাথার সবকটা তার ছিঁড়ে গেছে। ওসব কথায় কান দিস না। ওঠ তাড়াতাড়ি। শৈলীর এক গাল হেসে দ্রুত বলল, ঠিক আছে, তাড়াতাড়ি চলুন নিশান ভাই, দেরি হয়ে যাবে। নিশান আর কিছু বলল না। শৈলীর প্রতিটি অভিব্যক্তি তার চোখ এড়িয়ে যায় না, গেল না আজও। ওদিকে আকাশ, সে তো এই পুরো দৃশ্য দেখে রীতিমতো হতভম্ব। চুপ করে শৈলী আর নিশানের কথোপকথন শুনছিল, কিন্তু একদমই আশা করেনি যে নিশান এমন অপমানজনক কথা বলবে।
আর শৈলীও সায় দিল। হায়, দিন শেষে সবাই তাকে ধোঁকা দিল। নিশান এবার আকাশকে সামনে বসতে দিয়ে নিজে শৈলীর সাথে পেছনের সিটে বসল। আকাশ সামনে বসার আগে একটু এগিয়ে এসে নিশানের কানে কানে বলল, বন্ধু, কাজটা ঠিক করলি না। অভিশাপ দিলাম, ঘরের ভেতর বাসর করতে পারবা না। নিশান এক মুহূর্তের জন্য আকাশের দিকে তাকিয়ে রইল। তারপর ঠান্ডা স্বরে বলল, আজকাল বাপ হওয়ার ইচ্ছেটা কি হারিয়ে ফেলছিস? আকাশ দ্রুত দু হাত তুলে আত্মসমর্পণের ভঙ্গি করল। না, অবশ্যই না। ওকে ওকে, কিছু বললাম না, চল চল, দেরি হয়ে যাচ্ছে। দিন গড়িয়ে সূর্য এখন আকাশের ঠিক মধ্যখানে। ভর দুপুর। রোদ এতটাই তীব্র যে কংক্রিটের রাস্তা থেকে উত্তপ্ত বাতাস উঠে ঝাপসা করে দিচ্ছে চারপাশ। বহুতল ভবনগুলোর কাচের জানালায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে চোখ ঝলসে দিচ্ছে। ফুটপাতের ওপর জমে থাকা ধুলো রোদের তাপে যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে, বাতাসে হালকা ধুলোর ঝাপটা ছড়িয়ে পড়ছে। রাস্তায় গাড়ির লাইন, দীর্ঘ যানবাহনের ধাতব শরীর গনগনে আগুনের মতো গরম হয়ে উঠেছে। বাস, ট্রাক, প্রাইভেট কার, সব কিছুতেই যেন এক ধরনের অবসন্নতা নেমে এসেছে। হঠাৎ হর্নের বিকট শব্দ, রাগান্বিত চালকদের তাড়া আর রাস্তায় মানুষের ক্লান্ত হাঁটা, সব মিলিয়ে শহরের দুপুর এক অদ্ভুত গরম এবং বিরক্তির মিশেলে জ্বলতে থাকে। বাস শহরে ঢুকে পড়েছে। চারপাশে কংক্রিটের দালান কোঠা, গিজগিজে যানজট আর বিকট শব্দের এক অস্থির মিশ্রণ। দিন গড়িয়ে সূর্য এখন ঠিক মাথার ওপরে, রোদ এতটাই চড়া যে জানালার কাচ গরম হয়ে উঠেছে। নিশান পাশের জানালা দিয়ে তাকিয়ে আছে, চোখের সামনে শহরের চিরচেনা দৃশ্য। দীর্ঘ লম্বা ফ্লাইওভার, নিচে অসংখ্য গাড়ির জট, ফুটপাতে ক্লান্ত পথচারীদের ধীর পদক্ষেপ। দূরের এক চায়ের দোকানে কেউ গামছা দিয়ে ঘাম মুছে ধোয়া ওঠা কাপ হাতে নিয়ে বসে আছে। বাসের মধ্যে এসির ঠান্ডা বাতাস বইলেও বাইরের উত্তাপ যেন জানালার কাচের ওপাশ থেকে অনুভব করা যাচ্ছে। নিশান সজাগ। তার চোখ সতর্ক, কিছুটা চিন্তামগ্ন। ভেতরে একটা চাপা উত্তেজনা টের পাচ্ছে সে, তবে মুখে কিছু নেই। শুধু হাতের আঙুলগুলো অন্যমনস্কভাবে একটা ছন্দে নাড়াচ্ছে। তার পাশেই শৈলী। গভীর ঘুমে তলিয়ে গেছে মেয়েটা। হয়তো ক্লান্তি কিংবা গত রাতের কথা ভেবে এতটা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। নিশান এক ঝলক তাকিয়ে দেখল, শৈলীর মাথাটা জানালার কাচের গায়ে হেলান দিয়ে আছে, নিঃশ্বাস প্রশান্ত, ঠোঁটের কোণে যেন একটা অদ্ভুত কোমলতা। হালকা দুলতে থাকা বাসের ছন্দের সাথে মেয়েটার ঘুম আরও গভীর হচ্ছে। সময় নিল নিশান। এক হাতে মেয়েটার মাথা এনে নিজের কাঁধের উপর রাখল, নিভৃতে যতনা আগলে নিল গভীর ঘুমে আচ্ছন্ন দেহখানা। এরপর নিজেও একটু প্রশান্তির শ্বাস ফেলে চোখ বুজল। ঘুমোবে না, শুধু শান্তিটা অনুভব করবে। তবে এদিকে পেছনের সিটে থাকা আকাশ দাঁত কিরমির করছে। রাগে দুঃখে তার বাস থেকেই ঝাঁপ দিতে মন চাইছে। চাইবেই বা না কেন? এই যে নিশান তাকে অবহেলায় পিছনে সিটে বসিয়ে দিয়ে নিজে শৈলীর সাথে বসে আছে, এটা কি একটা ঘোর অন্যায় নয়? আজ তার কেউ নেই বলে সে এভাবে একটা মুটকি আন্টির সাথে চেপে বসে রয়েছে। যতবারই বাস টার্ন নিচ্ছে ততবারই মুটকি আন্টি তার উপরে চেপে এসে পড়ছে, আর বেচারা আকাশ চেপটে যাচ্ছে বারংবার। উপায় না পেয়ে বেচারা আকাশ জানালার ওপাশে একবার তাকায়, আবার মোবাইলে স্ক্রুল করে। কখনো চোখ কুঁচকে কিছু দেখে, কখনো বিড়বিড় করে কি যেন বলে। হঠাৎ আকাশ একটু ঝুঁকে নিশানের দিকে ধীর কণ্ঠে বলে ওঠে, তুই আমারে যেই কষ্টটা দিচ্ছস, হা রামি, তোর জীবনে বিয়া হবে না। লা দেখিস শৈলী তোরে রিজেক্ট করবে। হা। নিশান আকাশের কথা শুনলেও কোনো উত্তর দিল না। শুধু এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থাকল। বাসটা তখন একটা সিগন্যাল দাঁড়িয়ে পড়েছে। জানালার বাইরে শহরের দুপুর আগুনের মতো জ্বলছে, আর ভেতরে শৈলীর শান্ত নিঃশ্বাসের শব্দ যেন এক অদ্ভুত প্রশান্তির আভাস দিয়ে যাচ্ছে। নিশান কাল রাত থেকে অনেক ভেবেছে। গতরাতে শৈলীর বলা প্রত্যেকটা কথার ঠিকঠাক জবাব না দিলেও, সেগুলোর প্রতিক্রিয়া না দেখালেও সে উপলব্ধি করতে পারছে শৈলীর অবস্থাটা। মামা রাগিয়েছে, বাবা থেকেও নেই। এরকম একটা অবস্থায় শৈলী যে কতটা অসহায় সেটা নিশানের থেকে কেউ জানে না, এবং শৈলীও যে নিশানকে খুব বেশি ভালোবেসে ফেলেছে, তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, সেটা অবশ্য ঠিক জানে সে। আর এটা নিয়েই ভয় হয় নিশানের। সে খুব ভালো করেই জানে সে ছাড়া শৈলীর আর কেউ নেই। অন্তত নিঃস্বার্থভাবে সে ছাড়া কেউই আর শৈলীর ভালো চাইবে না। নিশানও মনে মনে সিদ্ধান্ত নিয়েছে শৈলীকে নিজের সবটা দিয়ে ভালোবাসবে। পৃথিবীর সব সুখ যদি এনে দেওয়া যেত শৈলীকে, তাহলে হয়তো সবচেয়ে বেশি খুশি হতো নিশান। তবে তার হিমরূপার জন্য চাঁদ তারা এনে দিতে না পারলেও নিজের জীবনটা দিয়ে তাকে আগলে রাখতে পারবে সে। আর সেটাই করার কঠোর পণ নিয়েছে নিশান তালুকদার। কিন্তু ভবিষ্যতে কি অপেক্ষা করছে তাদের জন্য? কি হবে যখন সবাই সবটা জানতে পারবে? তালুকদার নিয়ে এখন বেশ নীরবতা বিরাজ করছে। নাসিরুল তালুকদার সোফায় বসে আছেন, হাতে আজকের পেপার। সকালে অফিসের কাজে ব্যস্ত থাকায় পেপারটা পড়া হয়নি। তাই ভরদুপুরেই পড়তে হচ্ছে তার সামনে টেবিলে রাখা কয়েকটি ম্যাগাজিন। চোখে একটা গ্লাসের চশমা। এক এক লাইনে মনোযোগ দিয়ে চোখ বুলিয়ে যাচ্ছেন তিনি। বাড়ির বাকি সদস্যরা প্রতিদিনের মতোই দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিতে ঘরে আছে। আজ নিশানের ফিরে আসার কথা,
কিন্তু কখন আসবে এই বিষয়ে অবগত নন তিনি। এরকম শান্ত একটা পরিবেশে তিনি যখন খেলাধুলার পাতাটা পড়তে ব্যস্ত হলো ঠিক তখনই হঠাৎ চিৎকার চেঁচামেচির আওয়াজ পেলেন নাসিরুল তালুকদার। নীরের শান্ত দুপুর যেন মুহূর্তেই কেঁপে উঠল। উপরের ঘর থেকে হঠাৎ করেই চিৎকার চেঁচামেচির শব্দ আসতে শুরু করল। প্রথমে একটু অস্পষ্ট, তারপর ক্রমেই স্পষ্ট হয়ে উঠল রাশিদা তালুকদারের কঠোর কণ্ঠস্বর তীব্র ধমকের মতো। নাসিরুল তালুকদার চমকে গেলেন। এতক্ষণ পেপারের পাতায় নিমগ্ন থাকলেও এখন আর তা ধরে রাখা সম্ভব নয়। দ্রুত চশমাটা ঠিকঠাক করে ভ্রু কুঁচকে উপরের দিকে তাকালেন। কপালের মাঝখানে গভীর ভাঁজ পড়ে গেল। বাড়িতে এমন নীরব দুপুরে এত হইচই কেন? ঠিক তখনই উপরের সিঁড়ির দিকে চোখ পড়তেই দৃশ্যটা স্পষ্ট হলো। রাশিদা তালুকদার মিমির বাহু শক্ত করে চেপে ধরে টেনে টেনে নিচে নামিয়ে আনছেন, মুখটা কঠিন, চোখে রাগের ঝলক। মিমি প্রথমে প্রতিরোধের চেষ্টা করলেও রাশিদা তালুকদারের দৃঢ়তার সামনে সেটা কোনো কাজেই আসেনি। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, চোখে মুখে আতঙ্কের ছাপ। পেছনে থেকে রিমি দৌড়ে আসছে, মুখে স্পষ্ট চিন্তার ছাপ। গায়ের ওড়না সামলে দ্রুত নেমে আসছে সে, যেন কিছু বলতে চায় কিন্তু শব্দগুলো আটকে যাচ্ছে কণ্ঠে। আটকাতে চাইছে নিজের মা ও বোনকে, কিন্তু সে অক্ষম। নাসিরুল তালুকদার পুরো ব্যাপারটা বোঝার আগেই চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। মুখ শক্ত হয়ে গেল তার। এক হাত দিয়ে চশমা নামিয়ে হাতে নিয়ে স্পষ্ট গলায় বললেন, এটা কি হচ্ছে রাশিদা? কিন্তু রাশিদা তালুকদার যেন কোনো কিছু শোনার জন্য একদমই প্রস্তুত নন। মুখে দমকা ঝড়ের মতো রাগ আর হাতের দৃঢ়তা এক মুহূর্তের জন্যও শিথিল হল না। মিমির চোখের কোণে পানি চিকচিক করছে, কিন্তু মুখ শক্ত করে সে কিছু বলার চেষ্টা করল। নাসিরুল তালুকদার এবার এক পা এগিয়ে এলেন। তালুকদার নীরের নীরব দুপুর এখন যেন তীব্র উত্তেজনায় গুমরে উঠছে। রাশিদা মিমিকে নিয়ে একদম নাসিরুলের সামনে এসেই দাঁড়ালেন। রাগে হাঁসফাঁস করছেন তিনি। নাসিরুল এবার ভ্রু কুঁচকে একবার কান্নারত মিমির দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে রাশিদা? মেয়ে দুটো কাঁদছে কেন? রিমি এবার চাইল কিছু বলতে, কিন্তু তার মুখ খোলার আগেই রাশিদা জগতের সব ক্ষোভ নিয়ে বলে উঠল, তুমি ওকে জিজ্ঞেস করো ভাইজান, ও কি বলতে চাইছে পরিষ্কার করে বলতে বলো তো। নাসিরুল স্নেহের চোখে তাকিয়ে এক হাত আলতো করে রাখলেন মিমির মাথায়। কি হয়েছে মা? রিমি দুদিকে মাথা নেড়ে না বোঝাতে চাইল, তাকে অগ্রাহ্য করেই মিমি হেঁচকি তুলে ঢোক গিলে বলল, আমি এ বিয়ে করতে পারবো না বড় আব্বু। ভ্রু কুঁচকালেন নাসিরুল। মানে? ভাঙা গলায় আবারও বলল মিমি। নিশান ভাইকে আমি বিয়ে করতে পারবো না বড় আব্বু। তৎক্ষণাৎ দ্বিতীয়বারের মতো গালে একটা চড় পড়ল মিমির। রাশিদার আগে ক্ষোভে আবারও গায়ে হাতে তুলতে চাইলে নাসিরুল বাধা দেয়। আহ থামো রাশিদা, এসব কি হচ্ছে? এত বড় মেয়ের গায়ে কেউ হাত তোলে? ওকে বলতে দাও। চেঁচামেচি শুনে ইতিমধ্যে খাদিজা তালুকদারও হাজির হয়েছে। এই ভরদুপুরে কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় বেশ অসন্তুষ্ট তিনি। খাদিজা তালুকদার ধীর পায়ে এগিয়ে এলেন, চোখে বিরক্তির ছাপ। কাঁচা ঘুম ভাঙায় মুখটা একটু ফোলা ফোলা লাগছে। এসে সোজা রাশিদার দিকে তাকিয়ে বললেন, দুপুরবেলায় এ কি নাটক হচ্ছে? এত হইচই কেন? রাশিদা তালুকদার এবার হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে রাগ চেপে বললেন, ভাবি আপনি নিজেই শুনুন শুনুন, আপনার এই মেয়ে কি বলছে বলে কিনা সে নিশানকে বিয়ে করবে না। খাদিজা এবার বিস্ময়ের দৃষ্টিতে মিমির দিকে তাকালেন। মিমির চোখে কান্নার দাগ স্পষ্ট, সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে যেন মাটির নিচে ঢুকে যেতে চায়। তবে নিশানকে কাছে পাওয়ার জন্য পাগল মেয়েটার হঠাৎ এমন উল্টো অভিব্যক্তি দেখে ভ্রু কুঁচকালেন তিনি। এই বিয়ে তার অমতে হলেও তিনিও মনে মনে চাইছিলেন নিশানের সাথে মিমির বিয়েটা হতে। কারণ একবার নিশানের সাথে মিমির বিয়ে হয়ে গেলে তিনি তখন মিমিকে খেলার গুটি বানিয়ে অনেক কাজ করতে পারবেন। নিজের স্বার্থের জন্যই তিনি একটু দমে গিয়েছিলেন। নাসিরুল তালুকদার এবার ধীর কণ্ঠে বললেন, মিমি ভনিতা করিস না মা। খোলা মনে বল তোর কি সমস্যা? তুই কেন বিয়েতে রাজি নস? মিমি কাপা কণ্ঠে বলল, বড় আব্বু আমি নিশান ভাইকে বিয়ে করতে পারবো না। উনি আমায় পছন্দ করে না। উনি কখনো আমায়। কথা সম্পূর্ণ হওয়ার আগেই পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। রাশিদা তালুকদার যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। খাদিজার ভ্রু কুঁচকে গেল আর নাসিরুল তালুকদার চোখ বন্ধ করে এক দীর্ঘ শ্বাস ফেললেন। রাশিদা এবার গর্জে উঠলেন, নাটক করছিস তুই? তাহলে এতদিন চুপ ছিলি কেন? এখন কেন মুখ খুললি? মিমি মুখ তুলে তাকালো, গলায় জোরতা তবুও স্পষ্ট বলল, আমি ভয় পেয়েছিলাম মা, কিন্তু আমি সত্যি পারবো না, নিশান ভাই আমাকে ভালোবাসেই না। নাসিরুল এবার একটু খাকারি দিয়ে বলল, তাতে সমস্যা কি? বিয়ের পরেও তো ভালোবাসা যাবে। একবার বিয়েটা হয়ে গেলে তখন মায়া জন্ম নেবে। এতে এত কষ্ট পাওয়ার তো কিছু হয়নি মিমি। আর তুই তো নিজেও জানিস নিশান ছোট থেকেই এরকম একঘেয়ে অনুভূতিহীন। ওর একটু সময় লাগবে, কিন্তু একসময় অবশ্যই তোকে স্ত্রী হিসেবে মেনে নেবে, ভালোবাসবে। মিমি তড়িঘড়ি করে দুদিকে মাথা নেড়ে বলল, উহু ভালোবাসবে না বড় আব্বু, কখনোই বাসবে না। আমি জোর করে উনাকে পেতে চাই না। তোমাদেরকে বলেছে ওনার মধ্যে অনুভূতি নেই?
উনি ভালোবাসে, তবে আমাকে নয়। খাদিজা এই পর্যায়ে তড়িৎ গতিতে বলল। মানে, কি বলতে চাইছো তুমি? মিমি একটা বড় শ্বাস ফেলে আধো আধো স্বরে বলল। হয়তো নিশান ভাই, অন্য কাউকে। এবারও তালুকদার নীরের নীরব দুপুর যেন মুহূর্তেই এক ঝড়ো বাতাসে নড়ে উঠল। রাশিদা তালুকদারের মুখ পাথরের মতো কঠিন হয়ে গেল। খাদিজা হতবাক হয়ে তাকিয়ে রইলেন, আর নাসিরুল তালুকদার ধীরে ধীরে তার চশমাটা খুলে টেবিলে রাখলেন। ঘরজুড়ে এক অস্বস্তিকর নীরবতা নেমে এলো। রিমি মনে মনে আয়তাল কুরসি পাঠ করতে থাকল। রাশিদা রাগে কাঁপলেও এত বড় একটা কথা শুনে একটু দমে যাও, কারণ সে চায় না এমন কিছু হোক যাতে মিমির বিয়ে ভেস্তে যায়। খাদিজা তালুকদার এবার এক পা এগিয়ে এসে ঠান্ডা অথচ তীক্ষ্ণ স্বরে বললেন। তুই কি বললি মিমি? নিশান অন্য কাউকে ভালোবাসে? এ কথা তোকে কে বলল? মিমি চুপ করে রইল। ওর ভয় হচ্ছে যদি সত্যি কথাটা বলে তাহলে আরো বড় ঝড় আসবে। রিমি চোখ বুজে রইল। খাদিজা এবার আরো কঠিন স্বরে বললেন। নিশান আমার ছেলে, আমি ওকে চিনি, ও কোনো মেয়েকে ভালোবাসে না। এসব মিথ্যা কথা বলা বন্ধ কর। নাসিরুল তালুকদার এবার একটু গম্ভীর হয়ে বললেন। এই একটা কথা আমি বিশ্বাস করতে পারলাম না মিমি। আমার ছেলে মোটেই এমন নয়। এমন হলে আমি খুশিই হতাম। মিমি এবার কিছুটা জেদি গলায় বলল। তোমরা কিছুই জানো না। খাদিজা এবার পুরোপুরি রেগে গেলেন। নাসিরুলের দিকে তাকিয়ে বললেন। দেখেছ, তোমার বোনের মেয়ের কথা শোনো, তুমিও কি আমাদের ছেলেকে সন্দেহ করছো? আমার নিশান, যে কখনো কোনো বাজে পথ মারায়নি, যে পড়াশোনা, ব্যবসা আর পরিবারের বাইরে কিছু বোঝে না, সে নাকি কাউকে ভালোবাসে? হাস্যকর কথা। রাশিদা এবার ধীরে ধীরে একটু সামলে নিলেন নিজেকে। তিনি এবার শান্ত স্বরে বললেন। শোন মিমি, এসব আবোল তাবোল বকা বন্ধ করো। নিশান যদি কারো প্রতি একটু মাও দেখিয়ে থাকে, তাতে তুই এত বড় সিদ্ধান্ত নিয়ে নিবি? তুই কি জানিস না পুরুষ মানুষ বিয়ের পর স্ত্রীর প্রতি বাধ্য হয়ে যায়? তোর কোনো ভয় নেই, তুই এই বিয়েটা করছিস? মিমি এবার শক্ত গলায় বলল। না মা, আমি জোর করে এই বিয়ে করতে পারবো না। এবার রাশিদা তালুকদার ও খাদিজা তালুকদার দুজনেই রাগে ফেটে পড়লেন। খাদিজা নিজের ছেলেকে নিজের বাধ্য প্রমাণ করতে চোখ কটমট করে বললেন। আমি দেখতে চাই কে আমার ছেলের বিয়েতে বাধা দেয়, আর সবচেয়ে বড় কথা, আমার ছেলে কখনোই আমার অবাধ্য হয় না। আমি যদি একবার আমার ছেলেকে বলি যে তুই এই বিয়েটা কর, সে এক বাক্য ব্যয় না করে এই বিয়েতে রাজি হয়ে যাবে। ঘরজুড়ে অস্বস্তিকর নীরবতা নেমে এলো। এমন সময় দরজার সামনে এক ছায়ামূর্তি দেখা গেল। নিশান সে কখন এসেছিল কেউ জানে না, কিন্তু এখন সে দাঁড়িয়ে আছে দরজার কাছে, মুখ গম্ভীর, চোখ জ্বলছে অদ্ভুত এক অনুভূতিতে। এতক্ষণ ধরে সব কথা শুনেছে সে। আকাশ গাড়ি থেকে নেমেই বাড়ি চলে গেছে, শৈলীও উপস্থিত। বাড়ির সদর দরজায় পা রাখতে এরকম একটা পরিবেশ দেখে থমকে গিয়েছিল শৈলী। কিন্তু নিশান চুপচাপ নীরব অভিব্যক্তিতে এতক্ষণ ধরে সবকিছু পর্যবেক্ষণ করে চলেছিল। নিশান যে সদর দরজায় দাঁড়িয়ে রয়েছে এটা শুধুমাত্র রিমিই দেখতে পায়। সে বিড়বিড় করে বলে ওঠে। নিশান ভাই। রিমির কথা শুনে উপস্থিত সবাই চট করে দরজার দিকে তাকায়। ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠল। সবাই দরজার দিকে তাকাতেই নিশানের উপস্থিতি এক মুহূর্তের জন্য তাদের বাকরুদ্ধ করে দিল। তার চোখ দুটো স্থির, মুখ গম্ভীর। এই বাড়ির সব মানুষ তাকে বরাবরই কঠোর, নির্লিপ্ততা ও নিয়ন্ত্রণাধীন বলেই চিনে এসেছে। অথচ এখন তার চোখের গভীরে এমন কিছু আছে যা তারা আগে কখনো দেখেনি। সবাই প্রথম দফায় অবাক হয়ে গেলেও খাদিজা তালুকদার যেন প্রমাণ করার সুযোগ পেয়ে গেলেন। তিনি দ্রুতগতিতে এগিয়ে গেলেন, নিশানের বাহু চেপে ধরে বলতে থাকলেন। এই তো আমার ছেলে এসে গেছে। এখন ওই আসল কথা বলবে। এই এদিকে তাকা নিশান, ঠিকঠাক বল তো, এই মেয়ে কি বলছে এসব? তুই কি এই বিয়ে করবি না? নিশান সবার দিকে এক পলক তাকিয়ে ভ্রু কুঁচকে বলল। কোন বিয়ে মা? কার বিয়ের কথা বলছো তুমি? খাদিজা এবার শ্বাস ফেললেন। তিনি তো বলেই গিয়েছিলেন যে নিশানকে এখনো কিছু বলা হয়নি। খাদিজা এবার চোখের ইশারায় নাসিরুলকে বললেন যাতে ছেলেকে সবকিছু বুঝিয়ে দেয়। নাসিরুল এবার নিজের ছেলের দিকে গম্ভীর অভিব্যক্তি নিয়ে এগিয়ে এলেন। খাদিজা চুপচাপ সরে গিয়ে সোফায় বসে পড়লেন, ভীষণ ক্লান্ত লাগছে তার। রাশিদা কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকল সামনের দিকে। রিমি ভয়ে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে রইল। মিমি ঢোকের পর ঢোক গিলছে। সামনে কি হবে কিছুই বুঝতে পারছে না। নাসিরুল এবার নিশানের সামনে গিয়ে বলতে শুরু করল। দেখ নিশান, তোর বয়স হয়েছে, আর বাড়াবাড়ি করিস না। এভাবে বখাটে বাউন্ডুলে ছেলেদের মতো তুই বাড়িতে বসে বসে থাকতে পারিস না। অনেক হয়েছে বাবা, এবার বিয়েটা করা তোর দরকার। তোকেও তো সংসার করতে হবে, তাই না? ভেবে দেখ, তোর মা বাড়িতে একা থাকে, তার কি একটা সাথীর প্রয়োজন নেই বল? এজন্য আমি, তোর মামুনি আর তোর মা সিদ্ধান্ত নিয়েছি মিমির সাথে তোর বিয়ে দেব। তুই তো জানিস তোর মামনির কি অবস্থা। এ অবস্থায় দুই মেয়েকেই যদি আমরা বিয়ে দিয়ে বাড়ির বাইরে পাঠিয়ে দিই, তাহলে তোর মামুনি কি নিয়ে বেঁচে থাকবে বল? এই কারণে মিমির সাথে আমরা তোর বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।
আমি আশা করব তোর কোনো আপত্তি নেই। তোর মায়ের ভাষ্যমতে তুই যেহেতু আমাদের বাধ্য সন্তান। রিমি ভেবেছিল নিশান মনে হয় এখনই হুঙ্কার দিবে, কিন্তু কিছুই বলল না নিশান। শৈলী ঠিক এই ভয়টাই পাচ্ছিল, সে পুরোপুরিভাবে মাথা নিচু করে নিশানের পেছনে নিজেকে আড়াল করে রাখল যাতে রাশিদা তালুকদার তাকে দেখতে না পায়। এমনিতেও এই পরিস্থিতিতে কেউ তার দিকে নজর দিচ্ছে না। নিশান এবার হাতে থাকা ব্যাগটা নিচে নামিয়ে রেখে বরাবরের মতো নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, তোমাকে কে বলল বাবা যে আমি সংসার করব না? আমি মোটেই হুমায়ুন আহমেদের উপন্যাসের হিমু চরিত্র নই যে আমার সংসার করার ইচ্ছে থাকবে না। আমি অবশ্যই সংসার করব। খুশিতে আপ্লুত হলেন খাদিজা। রাশিদার মুখেও হাসি ফুটে উঠল তৎক্ষণাৎ। কিন্তু রিমি এবং মিমি অবাক নেত্রে চেয়ে রইল। শৈলীর কোনো অনুভূতি নেই, সে চোখ বুজে সৃষ্টিকর্তাকে স্মরণ করছে। নাসিরুল সন্তুষ্ট দৃষ্টিতে মাথা নেড়ে বলেন, তাহলে তো আর কোনো সমস্যাই থাকল না। দেখেছিস রাশিদা, তুই শুধু শুধু এমন অশান্তি করছিলি। মিমিও কোনো কারণ ছাড়াই। নাসিরুলের কথা শেষ হওয়ার আগেই নিশান আবারও বলল, কিন্তু বাবা আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি যে মিমির সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। এ পর্যায়ে রিমি, মিমি আর শৈলী বাদে বাজ পড়ল সবার মাথায়। নাসিরুল ভ্রু কুঁচকে তাকালেন। মানে হো? খাদিজা এবার সোফা থেকে ধুম করে উঠে দাঁড়িয়ে তড়িঘড়ি করে বলে উঠলেন, দোহাই লাগে তোর নিশান, খবরদার তুই বলিস না যে মিমির বলা কথাটাই সত্যি। তুই কাউকে পছন্দ করিস এটা মোটেই বলিস না কিন্তু। রাশিদাও তাল মেলালেন, খবরদার নিশান তুই। নিশান বিরক্তির সুরে বলে উঠল, আশ্চর্য, এখানে হচ্ছেটা কি? বাবা মা তোমরা কি শুরু করেছ? ছোট থেকেই তোমরা আমাকে কোনো কাজে কখনো বাধা দাওনি। আমার উপর ভরসা রেখেছ সব সময়। তোমরা খুব ভালো করেই জানো আমি এমন কোনো সিদ্ধান্ত নিই না যেখানে আমার নিজের ক্ষতি হয়, পরিবারের ক্ষতি হয়। সেখানে তোমরা আমাকে না জানিয়ে এরকম করে একটা বিয়ের সিদ্ধান্ত কিভাবে নিতে পারলে? আমার মতামত নেওয়ার প্রয়োজনবোধ তোমাদের মনে হলো না কেন? এই প্রথম খাদিজা তালুকদার নিজের ছেলের চোখে এমন এক কঠোরতা দেখলেন যা তাকে থমকে দিল। নিশান চুপ থাকার মানুষ তা তিনি জানেন, কিন্তু এই নীরবতা যে এতটা শক্তিশালী হতে পারে তা কখনো ভাবেননি। শৈলী চোখ দিয়ে টপটপ করে জল পড়ছে। সে জানে নিশান যা করছে সেটা তার জন্যই। কিন্তু সে এটাও জানে এই কথাগুলোই আগামীতে আরো বড় ঝড় ডেকে আনবে। তোর কি সত্যিই কারো প্রতি কোনো দুর্বলতা আছে? তুই কাউকে পছন্দ করিস? রাশিদা হতভম্ব হয়ে বলে উঠলেন। নিশান কিছু বলল না। তার দৃষ্টি ধীরে ধীরে ঘরময় ঘুরে বেড়াল, তারপর স্থির হলো মিমির দিকে। মিমির হাত দুটো কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে। নাসিরুল তালুকদার এবার গম্ভীর স্বরে বললেন, নিশান চুপ করে থাকবি না। সত্যি কি মিমি যা বলছে তা সত্য? নিশান এবারও চুপ। তার চোখে অদ্ভুত এক শীতলতা, যেন এই কথাগুলোর কোনো মূল্যই নেই তার কাছে। খাদিজা এবার এক ধাপ এগিয়ে এলেন, কণ্ঠস্বর কঠিন নির্দেশনামূলক। নিশান আমি তোর মা। আমি তোকে প্রশ্ন করছি, উত্তর দে নিশান, তোর জীবনে অন্য কেউ আছে কি না? সত্যি বলতে আমি তোর মতামতকেই বেশি গুরুত্ব দেব বাবা। তুই বল কাকে তোর পছন্দ? নিশান এবার ধীরে ধীরে চোখ বন্ধ করল, গভীর শ্বাস নিল, তারপর ঠান্ডা স্বরে বলল, আমি এসব প্রশ্নের কোনো উত্তর দিতে চাই না। তার এই নির্লিপ্ততা উত্তর যেন পুরো ঘরকে আরো অস্বস্তিকর নীরবতায় ডুবিয়ে দিল। শৈলী এতক্ষণ চুপ ছিল, কিন্তু নিশানের এমন আচরণ দেখে তার ভ্রু কুঁচকে গেল। সে জানে এই নীরবতা সবকিছুর থেকেও বেশি কিছু বলে দিচ্ছে। রাশিদা এবার মুখে হাত চাপা দিলেন, যেন তার কল্পনার বাইরের কিছু ঘটে গেছে। খাদিজার দৃষ্টি এবার আরো তীক্ষ্ণ হয়ে উঠল। নিশান এবার চোখ তুলে তাকালো মায়ের দিকে, তার গলায় কোনো আবেগ নেই। নাসিরুল তালুকদার এবার স্বাভাবিক ভঙ্গিতে বলেন, তাহলে তুমি এই বিয়ে করবে না? না, শক্ত কণ্ঠে জবাব দেয় নিশান। তার জবাবের অভিব্যক্তি দেখে পেছনে থেকে কেঁপে উঠছে শৈলী। নাসিরুল দীর্ঘশ্বাস ফেললেন, তাহলে বলো কাউকে পছন্দ করো তুমি? নিশান এবার খানিক মাথা ঘুরিয়ে পেছনে মাথা নিচু করে নিজেকে আড়াল করে রাখা শৈলীর দিকে তাকালো। তার টলমল করা ভেজা চোখের দিকে তাকিয়ে কাটকাট কণ্ঠে জবাব দিল, হ্যাঁ, একজনকে। নিজের স্ত্রীর মর্যাদা দেয়ার খুব ইচ্ছে। শৈলী মায়ামো দৃষ্টি ফেলল। ততক্ষণে নিশান সামনে তাকিয়েছে। নিজের গম্ভীর ছেলেকে হঠাৎ করে এমন কাটকাট কণ্ঠে কথা বলা দেখে স্তব্ধ হলেন খাদিজা তালুকদার। রাশিদাও বেশ অবাক হলেন। নাসিরুল মাথা নেড়ে জানতে চাইল, কে সে? বলো। নিশান এবার মুচকি হাসল, চোখের মধ্যে কি যেন এক অদ্ভুত দৃষ্টি দেখা গেল তার। হঠাৎ করেই খুব বিষাদ গলায় বলতে শুরু করল, জীবনে প্রথম কোনো নারীর এক ফোঁটা অশ্রু বুকের ঠিক বা পাঁজরে এসে লেগেছে। প্রথমবার অনুভব করেছিলাম আমার বুকের বা দিকটা শূন্যতায় খা খা করছে, যা এতদিন টের পাইনি। সহসা অস্থির হলাম, খুঁজতে শুরু করলাম সেই পূর্ণতা। হঠাৎ করেই উপলব্ধি করে ফেললাম সে আর কেউ নয়, সেই পূর্ণতার নাম শৈলী। বা পাঁজরের পূর্ণতা দেয়ার জন্যই সে জন্মেছে, শুধু আমার জন্য দেরি করলাম না। সাথে সাথে তার নাম দিয়ে দিলাম আমার হিমরূপা।
সাথে সাথে যেন তালুকদার নীর কেঁপে উঠল। এতক্ষণ ধরে নির্লিপ্ততা ভঙ্গিতে সবকিছু সামাল দেওয়া নাসিরুল তালুকদারও যেন স্তব্ধ হয়ে তাকালেন নিজের ছেলের দিকে। খাদিজা শরীর ভেঙে পড়তে পড়তে নিজেকে সামলে নিলেন। রাশিদাও অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে নিজের মেয়ে দুটোর দিকে তাকালেন। তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে আর কেউ না জানলেও এরা দুজন ঠিকই জানত। খাদিজা বিস্ময় হতভম্ব হয়ে বলে উঠলেন, এ তুই কি বলছিস নিশান? নিশান মাথা নেড়ে জবাব দিল, হ্যাঁ, শৈলীকে বিয়ে করতে চাই আমি। নিশানের বলতে দেরি হলো নাসিরুল তালুকদারের সাথে সাথে তেড়ে এসে নিশানের গালে একটা চড় লাগাতে দেরি হলো না। নিশানের গালে শক্তপোক্ত হাতের চড় পড়তেই সবাই চমকে উঠল। নিশানের পেছনে থাকা শৈলী আঁতকে উঠল, ঠোঁট ভেঙে কান্না চলে আসলো তার। সে তড়িঘড়ি করে পেছনে থেকেই নিশানের শার্টের একটা অংশ খামচে ধরল। ভয় হাত পা কাঁপছে রীতিমতো। নিশানের গায়ে হাত তুলেও ক্ষান্ত হননি নাসিরুল। রেগে মেগে বেহাল অবস্থা তার। এতদিন ধরে তালুকদার পরিবারের কর্তা নীরব থেকে সবকিছু সামলে দিয়ে গেলেও আজ যেন নিজের রূপটা বের করলেন তিনি, গর্জন তুললেন, বাঘের ন্যায় হুঙ্কার দিয়ে বলতে থাকেন, পাগল হয়ে গিয়েছ তুমি? কি বলছো এসব? মাথাটা গিয়েছে তোমার? যা বলছো ভেবে বলছো তুমি? শেষমেশ ওকে পছন্দ করলে? আর কেউ ছিল না? এই এতিম মেয়েটাকে তুমি? ছি, তোমার পছন্দ দেখে অবাক হচ্ছি আমি। তেমন পরিবর্তন দেখে শৈলী ভেজা চোখে অবাক হয়ে তাকালো। ইনি কি সেই নাসিরুল তালুকদার যে কিনা শৈলীকে এতটা আদর করত, ভালোবাসত, সবার আড়ালে স্নেহ করত, তিনি আজ তাকে এতিম বলে সম্বোধন করছে। হঠাৎ করেই শৈলীর মনে হলো পৃথিবীতে আসলে কেউই কারো জন্য নয়, সবই মায়া, সবই অভিনয়। এদিকে প্রথমবারের মতো নিজের বাবার হাতে চড় খেয়েও কোনোরকম প্রতিক্রিয়া দেখালো না নিশান। খুব নীরব থাকল সে। এক হাত দিয়ে নিজের ঠোঁটের কোনায় লেগে থাকা রক্তটা মুছে নিল। ঠোঁটটা ফেটে গেছে বোধ হয়, তবুও কিছু বলল না। স্থির দৃষ্টি ফেলে বাবার দিকে তাকিয়ে বলল, আমি জানি না আমি ভুল করেছি কিনা, কিন্তু যা করেছি তাতে আমার কোনো আফসোস নেই। এখন তুমি বলো, তুমি কি চাও বাবা? মিমিকে বিয়ে করলে আমি কখনো সুখী হতে পারবো না, আর না ওকে সুখী করতে পারবো। তাই ওকে বিয়ে করার কথা বলো না। এতে অশান্তি বাড়বে, বই কমবে না। খাদিজা মুখে আঁচল চেপে কাঁদতে শুরু করলেন। রাশিদা প্রতিক্রিয়াহীন হয়ে দাঁড়িয়ে থাকলেন, অবাক হয়ে তাকিয়ে থাকলেন শৈলীর দিকে। আজ যেন সব কিছু উল্টে গেল। প্রকৃতি যেন অন্য প্রতিক্রিয়া দেখানো শুরু করল। এতদিন ধরে সবকিছু অনুকূলে রাখার মূল হোতা নাসিরুল তালুকদার হঠাৎ করেই তর্জনী আঙ্গুল তুলে দরজার দিকে দেখিয়ে দিলেন নিশানকে। কাট কাট কণ্ঠে বলে উঠলেন, তুমি যদি তোমার সিদ্ধান্তে অটল থাকো তাহলে এই মুহূর্তে ওই মেয়েটাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। এই বাড়িতে তোমার বা অন্য কারো কোনো অধিকার নেই। সবাই আরেক দফা চমক খেল। এবার রিমি আর মিমিও আতকে উঠল শৈলী। শুধু অনুভূতিহীন নিশান শূন্য চোখে তাকিয়ে থাকল। নাসিরুল গম্ভীর কণ্ঠে আবারও বলে উঠলেন, সবাই শুনে রাখো, আজ আমি নাসিরুল তালুকদার বলে দিচ্ছি, আজ থেকে এই বাড়িতে নিশান তালুকদার বা শৈলী তালুকদার কারো কোনো অধিকার নেই। সবাই ভুলে যাও যে এই বাড়িতে দুজন ছেলে মেয়ে ছিল। একটু থেকে তিনি এবার নিশানের দিকে তাকিয়ে বললেন, আর তোমরা দয়া করে এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। সদর দরজাটা ওদিকে। চলবে।